আপনি সেভাবে কোনো অসুবিধা হবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমাকে ফোন করবেন। ঠিক আছে। আমি সকলকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা প্রণাম জানাই। আপনাদের শনিবারের চর্চায় আমার প্রথম যোগদান আজকে, এবং স্বভাবতই আমি খুব আনন্দিত। আরো বেশি ভালো লাগছে যে আমাকে যে বিষয়ের উপর বলার জন্য আমাকে অম্লান বাবু বলেছে, এটি আমার অত্যন্ত প্রিয় বিষয়। আমি একজন আদ্যপ্রান্ত ভ্রমণ প্রেমিক মানুষ, প্রায় সারা বছরই ঘুরে বেড়াই, ঘুরে বেড়াতে ভালোবাসি। আর আজকে আপনাদের বিষয়টা যেহেতু মানে শুরু থেকে শেষ অব্দি ভ্রমণ, সুতরাং আমার বলার জায়গাটাও অনেকটা বড়, আমি সেভাবে বলার চেষ্টা করছি। ভ্রমণ তো একটা বয়সের পর মানুষের শুরু করে, কিন্তু তারও আগে একটা ভ্রমণ শুরু হয়ে যায় শৈশবে। সে শৈশবের ভ্রমণটা কিন্তু খুব মজার। আমি আমাদের শৈশবে তো গ্রাম জীবন পেয়েছিলাম, ফলে আমাদের খাল বিল পুকুর এগুলো দেখার সুযোগ ঘটেছিল ওই সময়। তাহলে সেই সময় আমরা যখন খালি মাঠে ঘুরে বেড়াতাম, ফাঁকা জায়গায় চলে যেতাম, বাগানে চলে যেতাম, বাড়ির লোককে না জানিয়ে এখানে ওখানে চলে যেতাম, এগুলোও কিন্তু ছিল একটা ছোট্ট ভ্রমণ। সেই ছোট্ট ভ্রমণগুলো করতে করতে মনের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে বড় ভ্রমণ করতে হবে। বড় ভ্রমণটা তো করতে গেলে তো তার প্রস্তুতি দরকার হয় অন্যরকম ভাবে। অর্থাৎ সবার আগে হতে হবে বয়স বাড়াতে হবে, তোমাকে বড় হতে হবে, তারপর তোমাকে অর্থ জোগাড় করতে হবে, স্বাধীনতা নিতে হবে, তারপর তোমার বড় ভ্রমণ। তা আমারও শৈশবের ওই ভ্রমণগুলোর মধ্যে দিয়ে অনেক অনুশাসনের মধ্যে দিয়ে বড় হয়েছি, কারণ আমাদের একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, বাবা কাকা জ্যাঠা সবাই ছিলেন। সবার চোখে ফাঁকি দিয়ে যতটুকু মানে নিষিদ্ধ ভাবে ঘুরে বেড়ানো যায় ঘুরে বেরিয়েছি ছোটবেলাটা। হ্যাঁ, এবং আমার মনে আছে আমাদের দু চারজন বন্ধুরা আমরা ওই সময় চাক্কা চালাতাম, অর্থাৎ সেই সাইকেলে যে রিং গুলো থাকে টায়ারটা বাদ দিয়ে দিলে যে টিনের যে অংশটা, ওখানে লাঠি গুঁজে আমরা জোরে চালাতে চালাতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম, পাড়ায় পাড়ায়। খুব মজা পেতাম ওটা, ওটা এক সপ্তাহ আমি মনে করি একটা ভ্রমণ ছিল আমাদের। ঠিক আছে, এইভাবে বড় হলাম আস্তে আস্তে। আর সেই সময় কিন্তু খুব পারিবারিক ভ্রমণ আমাদের ছিল না, কারণ আজকের দিনে যেমন অনেক সুযোগ হয়েছে মা বাবারা নিয়ে যায় বাচ্চাদের, আমাদের জীবনে কিন্তু ওটা খানিকটা অভাব ছিল। কারণ সেভাবে বাড়ির অবস্থা ছিল না যে পারিবারিক মানে বছর হলেই একবার চলো সবাই পুরী যাচ্ছি, দীঘা যাচ্ছি বা সিমলা যাচ্ছি, এটা হয়নি। কিন্তু আমরা আমাদের মতো করে ছোট ছোট গ্রাম ভ্রমণ গুলো করে নিয়েছি। তারপরে কৈশোর এলো, আরেকটু আরেকটু বেড়ার পাড়ার বাইরে গেলাম, পাড়ার বাইরে ভ্রমণ শুরু হলো। তারপরে যখন কলেজে উঠলাম তখন যা স্বাধীনতাটা একটু বেশি পাওয়া শুরু হলো। সেটা কি স্বাধীনতা হতে আমরা ওয়ান ডে ট্যুরে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে থাকলাম, বন্ধুদের নিয়ে মাঝে মাঝে ওয়ান ডে ট্যুরে চলে যেতাম। যেমন আমাদের বাড়ির কাছ থেকে খুব কাছে ছিল বাসন্তী, আমি থাকতাম টালিগঞ্জ এরিয়ায়, ওখান থেকে ক্যানিং আমি চলে যেতাম, ক্যানিং লোকালে চড়ে গিয়ে বাসন্তীতে গেলাম, মাতা নদীর ধারে একটু বেড়ালাম, একটু নৌকো চললাম, করে সন্ধ্যেবেলায় আবার বাড়ি চলে আসতাম। তা এই ভ্রমণগুলো কিন্তু আমাকে খুব সমৃদ্ধ করেছে পরবর্তী জীবনে, কারণ এই ভ্রমণগুলোর থেকে আমি যে রসদ পেয়েছি তাতে আমার বাড়তি যে উৎসাহগুলো তৈরি হয়েছিল যাতে আমি বড় ভ্রমণ করতে পারি। তা বড় ভ্রমণগুলো পরে যেভাবে শুরু করেছি, একদিন একটা দুদিন হয়েছে, 3 দিনের ভ্রমণ করেছি, তখন ছোট ছোট বন্ধুদের দল তৈরি হয়েছে। আর এই সময়টা আমাদের কিন্তু খুব সাহায্য করেছিল বা আমাদের উৎসাহ দিয়েছিল তখনকার সাহিত্য। তখন আমাদের কাছে কালকুট, নীললোহিত, উত্তরের গুহ, এরা কিন্তু তখন আমাদের আমাদের ভ্রমণকে আরো উস্কে দিয়েছিলেন। কালকুট তো আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। কালকুটের যে ভ্রমণ কেন্দ্রিক যে রচনাগুলো, এগুলো কিন্তু পড়ে আমি একই সঙ্গে সমৃদ্ধ হয়েছিলাম এবং উৎসাহ পেয়েছিলাম কি করে জনজীবনের মধ্যে ঢুকে গিয়ে ভ্রমণকে আরো সুন্দর করা যায়। তার তো কোথায় পাবো তারে, জলমান রূপনগরে, হ্যাঁ, বিভিন্ন বিখ্যাত বিখ্যাত যে সমস্ত উপন্যাস আছে ইতিমধ্যেই আমি তখন পড়ে ফেলেছিলাম। তারপরে নীললোহিত পড়তাম, নীললোহিতের খুব আকর্ষণ ছিল, কারণ আমার কলেজ জীবন এবং এই সময়টা কিন্তু একই। আমার কলেজ জীবনটা এই 84 85 সাল তখন। আর আমার তখন বুদ্ধদেব গুহ, নীললোহিত, কালকুট এই রচনাবলীগুলো আমার পড়ার সুযোগ হতো। আর ভালো লাগতো হিমালয়ের লেখা পড়তে, উমাপ্রসাদ মুখোপাধ্যায়। হিমালয় ভ্রমণের কথা উমাপ্রসাদ বাবুর লেখা পড়ে কিন্তু খুব ভালো লাগতো। কিন্তু তখন হিমালয় যাওয়ার মতো অবস্থা ছিল না, কারণ হিমালয় তখন আমার কাছে মনে হতো বহু দূরের জায়গা। আমার কাছে তখন কাছের জায়গা ছিল ঝাড়গ্রাম, সুন্দরবন, কখনো কখনো আরেকটু দূরে গেলে হয়তো পুরুলিয়া, বাঁকুড়া, কারণ পুঁজি এবং সময় দুটোই তখন আমার কাছে খুব বেশি নয়। কিন্তু সেই ভ্রমণগুলো কিন্তু খুব মজা করেই করেছি। আর ভ্রমণে অনেক রকম ভ্রমণ থাকে, আমাদের ভ্রমণটা তখন ছিল এক ধরনের বাউন্ডুলে ভ্রমণ, অর্থাৎ একেবারে যেটাকে বলা হয় ভোজনং যত্রতত্র শয়ন ভট্ট মন্দিরে। অর্থাৎ খুব কম পুঁজি নিয়ে আমরা বেরিয়ে পড়তাম 2-3 বন্ধু, সে যেখানে হোক থাকার একটা আস্তানা জোগাড় হলেই হলো, হ্যাঁ, কোনো রকম একটা বাস ভাড়া হলেই হলো। আসলে মজা হচ্ছে বেড়ানো। এবং বেড়াতে বেড়াতে একটা মজার ঘটনা একবার ঘটলো, সেটা হলো ঝাড়গ্রামে গিয়ে। ঝাড়গ্রামে আমরা গেছি তার একটাই কারণ, ঝাড়গ্রামে শুনেছিলাম চিল্কিগড় বলে একটা জায়গা আছে, সেখানে আদিবাসীদের দুর্গাপুজোতে মোষ বলি হয় নবমীর দিন। চিল্কিগড় রাজবাড়ির পুজো দেখবো এবং ওই মোষ বলি দেখে গ্রামটা ঘুরবো, ঘুরে যদি ফিরে আসা যায় রাতের ট্রেনে ফিরে আসবো। আমি আমার এক বন্ধু গেছিলাম, ছোটবেলার বন্ধু মানিক তার নাম। তা ঝাড়গ্রাম থেকে বাসে করে, বাসের মাথায় করে তখন বেড়ানোটা একটা ছিল রোমাঞ্চ, খুব অ্যাডভেঞ্চার মনে হতো। বাসের মাথায়, বাস ভেতরে ফাঁকা থাকলেও বাসের সিঁড়ি দিয়ে মাথায় চলে যেতাম। সেভাবেই চলে গেলাম আমরা চিল্কিগড়। চিল্কিগড়ে গিয়ে কনক দুর্গার মন্দিরে গেলাম। তখন তো খুব পরবর্তী সময় কনক দুর্গার মন্দির দেখেছি অনেক সুন্দর সাজানো গোছানো করে ফেলেছে, তখন কিন্তু খুব র ছিল ব্যাপারটা। নদীর ধারে ছোট্ট মন্দির, ভাঙা অবস্থায়, সেই মন্দিরে বিরাট করে রাজবাড়ির পুজোর হচ্ছে, পুজো দেখলাম, মোষবলি দেখলাম, মোষকে ওরা কারা বলে, কারা বলি। তারপরে নদীর ধারে গেলাম, নদীর ধারে গিয়ে নদীটাকে দেখে খুব মনটাকে হারিয়ে ফেললাম। নদীটার নাম হচ্ছে ডুলুং নদী। খুব ভালো লাগলো, রোগা চিপচিপে একটা নদী, সুবর্ণরেখার শাখা
নতটা একটা নদী সুবর্ণরেখা গিয়ে মিশেছে। তা নদীটা দেখে নদীর পাড়ে বসলাম। ওখানে তখন আদিবাসীদের মেলা বসে গেছে, পুজো মানে একটা মেলা হয়, আর মেলা মানে হারিয়া মহুয়া বসে। আর ওই বয়সে তখন আমাদের মধ্যে ওগুলোর একটা আকর্ষণ ছিল, নিষিদ্ধ আকর্ষণ, একটু হারিয়া খাবো, একটু মহুয়া খাবো। তো এরকম করে যখন মেলাটাকে উপভোগ করছি, একজন আদিবাসী বুড়োর সঙ্গে আলাপ হয়ে গেল। তা আমি আমার কথা চলে বললাম, আমরা তো আজকে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেলে ফিরে যেতে পারবো না, ট্রেন মনে হয় আর পাবো না কলকাতা। তা আমরা যদি থাকি কিছু করবো, তোমার বাড়িতে থাকতে দেবে? তা বুড়ো বললো, হ্যাঁ তোরা থাকতে চাইলে থাকবি। সেই যে বুড়োর ডাক আমাদের থাকতে বললো এবং আমরাও রাজি হলাম, ওটা ওই বয়সেই বোধহয় সম্ভব। তখন সালটা কত, 82 সাল 84 সাল, আজ থেকে অনেক বছর আগের কথা বলতেছি, 40 বছর আগে ঝাড়গ্রামের অসাধারণ তার সৌন্দর্য। আজকে তো জঙ্গল অনেক কমে গেছে, তখন শালমহুয়ার জঙ্গলে গিজগিজ করছে ঝাড়গ্রাম। আর আদিবাসী তখন এই মাওবাদী ঝামেলা নেই, কোনো টেনশন নেই, একেবারেই খুব সুন্দর একটা গ্রামীণ ঝাড়গ্রামকে আমরা পেয়েছিলাম। আমরা ওই বুড়োর নাম ছিল রাসু, রাসু বুড়োই বলছো। রাসু বুড়োর সঙ্গে আমরা চলে গেলাম। বুড়োর বাড়িতে যাওয়ার পর বুড়োর কি মনে হলো, বুড়ো বললো তোদের আমার বাড়িতে দেবো না, তোদের স্কুলে নিয়ে যাই, চল স্কুলে আরো ভালো থাকবে, আমার বাড়িতে শোয়ার জায়গা নেই। বলে পাশে একটা ভাঙা স্কুল ছিল, প্রাইমারি স্কুল। আমরা স্কুলে নিয়ে গেল, স্কুলে আমরা থাকলাম এবং রান্না টান্না করা হলো, ওই বুড়োই আমাদের বাজার টাজার করে রান্না করলো। এই যে ভোজরং যত্রতত্র স্বর্ণ ভট্ট মন্দির, এটা কিন্তু পারফেক্ট আমাদের সেদিন মনে হয়েছিল। কোনো রকম ভ্রমণ সূচি ছিল না, নিছক কলকাতা থেকে দুজনে বেরিয়ে পড়েছিলাম, সামান্য পুঁজি গাড়ি ভাড়াটুকু আর একটু পথ খরচা। কিন্তু আমরা তারপরে 2 দিন ঝাড়গ্রাম ছিলাম, ওখান থেকে গিধনি গেলাম, শিলদা গেলাম। মানে ওই সময়ের যে ঝাড়গ্রাম, ওই ঝাড়গ্রামটা এত ভালো লেগেছিল, সেই ঝাড়গ্রাম আজও আমার কাছে স্বপ্নের ঝাড়গ্রাম হয়েছে। তারপরে অসংখ্যবার ঝাড়গ্রামে গেছি, ডুলুং নদীকে অনেকবার দেখেছি এবং ডুলুং নদীটা আমার এত প্রিয় একটা নদী হয়েছিল, পরবর্তী সময়ে আমি আমার মেয়ের নামও রেখেছি ডুলুং। ফলে আজকে ডুলুং আমার জীবনেও জড়িয়ে গেছে। সেই ডুলুংকে এখনো দেখতে পাই গেলে ডুলুং নদীর। এবছর একটা ইচ্ছে আছে আবার সেটা একবার যাবো ঝাড়গ্রাম। তা এরকম বেড়ানোগুলো কিন্তু আমরা আমাদের যৌবনে করেছি। এখন আজকের দিনে তো আর সেই বেড়ানো সম্ভব হয় না, কারণ আমিও অনেকটা বয়স পেরিয়ে এসেছি, আমার দেখার চোখ পাল্টে গেছে, আমার আহ পারিপার্শ্বিকও পাল্টে গেছে। আজকে আর ওইভাবে যে কোনো জায়গায় ওইভাবে থাকতে পারা যায় না, নানান কারণে, কিছুটা সামাজিক, কিছুটা রাজনৈতিক, কিছুটা নিজের নিজের যে অবস্থান বদলে গেছে সেটার কারণেও পারি না। তার বদলে কি হয়েছে, এখন একটু গুছিয়ে ভ্রমণ শুরু হয়ে গেল। কিরকম, বিবাহিত জীবন যখন এলো, সংসারী ভ্রমণ। সংসারী ভ্রমণগুলো সাধারণত হয় একটু গুছিয়ে করা, কিছু করার থাকে না। সংসারী ভ্রমণগুলোতে হোটেল ঠিক করতে হবে, ট্রেনের রিজার্ভেশন ঠিক করতে হবে, হোটেলটা যেন ভালো হয়, বাথরুমটা যেন ভালো হয়, এই ব্যাপারগুলো সংসারী ভ্রমণে অবধারিত ভাবে আমাকে আপনাকে করতেই হয়, আমিও সেভাবেই করেছি। ফলে সংসারী ভ্রমণে প্রচুর ভ্রমণ করা হয়ে গেছে। যেহেতু আমি চাকরি করতাম একটা ভালো জায়গায়, আমি ভারতীয় জীবন বিমা নিগমে চাকরি করতাম, আমাদের এলটিসি ছিল, ফলে আমি একটা এলটিসিও মিস করি। আমার জীবনের সমস্ত এলটিসি আমি ব্যবহার করেছি, আমি ভ্রমণ করেছি, আমি সারা ভারতবর্ষ ঘোরার সুযোগ আমার হয়েছে। আমি একাধিকবার বহু জায়গায় গিয়েছি এবং হিমালয় পরবর্তী সময় যেটা যেতে প্রথম দিকে পারিনি, উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভ্রমণ বই পড়ে পড়ে আমার যেটা ভালোবাসা তৈরি হয়েছিল, পরবর্তী সময় আমার কিন্তু হিমালয় যাওয়ার বহুবার সুযোগ হয়েছে, আমি হিমালয় গেছি, হিমালয় ভ্রমণ করেছি। সম্প্রতিও হিমালয় ঘুরে এলাম, গাড়োয়াল হিমালয় গিয়েছিলাম। হ্যাঁ, আমি 15 দিনের একটা ভ্রমণ সেরে ফিরেছি। এই আমার শৈশব, যৌবন এবং পারিবারিক ভ্রমণের কথা বললাম। তা এর মাঝে মাঝে কিন্তু আরেকটা ভ্রমণ আমি কিন্তু নিয়মিত করতাম, সেটা হচ্ছে একলা ভ্রমণ। এই একলা ভ্রমণটা কিন্তু আমি কিছুটা করতাম লেখার লেখার জন্য, মানে লেখার জন্য একটা আলাদা ভ্রমণ মনে হয় দরকার, কারণ অনেক সময় দল বেঁধে গেলে কোথায় কোথাও যেন কিছু মিস হয়ে যায়। এগুলো একলা গেলে অনেকভাবে পর্যবেক্ষণ করা যায়, অবজারভেশনটা অনেক ভালো হয়। তা আমি একলা ভ্রমণ শুরু করলাম। একলা ভ্রমণগুলোর মধ্যে রোমাঞ্চ আছে, সেই রোমাঞ্চ অনুভব করেছি বহুবার। আমি একলা ভ্রমণে সারা ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি, বিদেশে আমি একলা 2-1টা জায়গায় গেছি, তাও গেছি। হ্যাঁ, কিন্তু অনেক একলা ভ্রমণ আমার অভিজ্ঞতার মধ্যে রয়েছে, সেগুলো আমি পরবর্তী সময় কাজে লাগিয়েছি আমার লেখার জন্য, কারণ লেখার জন্য পুঁজি হিসাবে একলা ভ্রমণ আমাকে মনে হয় খুব দরকার হয়েছিল। আর জঙ্গল আমার কাছে কিন্তু খুব ফেভারিট জায়গা। ভ্রমণের মধ্যে যদি স্থান মাহাত্ম্য বাছা হয়, পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র, আমি সবার আগে জঙ্গলকে জায়গা দিই, কারণ জঙ্গল আমাকে ভীষণভাবে টানে। আমি আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গল তো বহু জঙ্গলেই আমি ঘুরেছি। আর ডুয়ার্সের জঙ্গলে আমার বলতে পারেন আমার ঘর বাড়ির মতো। ডুয়ার্সে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, জঙ্গলে বেড়ানোর সূত্রেই ঘটে গেছে। আমি বহুবার ডুয়ার্সে গেছি, ডুয়ার্স নিয়ে আমার অনেক লেখা হয়েছে, ডুয়ার্সে নিয়মিত যোগাযোগ আছে। হ্যাঁ, ফলে ডুয়ার্স আমার কাছে একটা অসম্ভব প্রিয় জায়গা। আর জঙ্গল তো ডুয়ার্সে আছেই, রাজাভাত খাওয়ার জঙ্গল, চিলাপাতার জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলগুলো বিখ্যাত জঙ্গল, এই জঙ্গলগুলো দেখার মজাই আলাদা। হ্যাঁ, আর এপাশে ধরুন আমি পাহাড়ের দিকটায় বলি, তরাইয়ের অঞ্চলটাও কিন্তু আমি যথেষ্ট ঘুরেছি। আমাদের নিচের দিকটা অর্থাৎ নিউমাল থেকে শুরু করে আপনি ডামরি, দলগাঁও, লাল ঝামেলা বস্তি, এই যে পুরো জায়গাটা, গরুমারা, লাটাগুড়ি, এগুলো বাদ দিয়ে বলছি, এগুলো তো রয়েছে, এগুলো তো আমাদের পরিচিত জঙ্গল, চাপড়ামারি। কিন্তু তার বাইরেও যে জায়গাগুলো আছে, সেই জায়গার জঙ্গলগুলো কিন্তু আমি ঘুরেছি, আমার ঘোরার সুযোগ হয়েছে এবং এখানকার বিভিন্ন হোমস্টেতে আমার থাকার সুযোগ হয়েছে। হোমস্টের মালিকরা পরবর্তী সময় অনেকেই আমার এখন বন্ধুর জায়গায় চলে এসেছে, কারণ তাদের কথা লিখেছি, তাদের ঠিকানা জানিয়েছি আমার পাঠক বন্ধুদের, তারা গেছেন, তাদের হোমস্টেতে থেকেছেন। এই ভ্রমণগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আজও করি, নিয়মিত করি এবং আমার বন্ধু বান্ধবদেরও এই সুলুক সন্ধানগুলো আমি দিয়ে থাকি, যে নতুন নতুন জায়গা যেখানে আমি যাই তার ঠিকানা তাদেরও জানাই, তারাও যায়, তারা দল বেঁধে যায়, পরিবার নিয়ে যায়।
আমার ভ্রমণ সারা বছরই কিন্তু নানাভাবে নানা জায়গায় নানাভাবেই হচ্ছে। আর দেশ ভ্রমণ যতটা করেছি এটা তো বললামই। ঘটনাচক্রে আমার কিছু বিদেশ ভ্রমণেরও সুযোগ হয়ে গেছে। আমি ইতিমধ্যে 8টা দেশ 8টা বিদেশ ভ্রমণ আমি করেছি। আমি একদম 8টা বিদেশ ভ্রমণের নাম যদি বলি এভাবে বলতে পারি, একদম ঘরের কাছে বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরেই আমি গেছি আমেরিকা, জাপান, আফ্রিকার 2টো দেশ, 3টে দেশ, মিশর, কেনিয়া, তানজানিয়া। এভাবে আমার 8টা বিদেশ ভ্রমণ হয়েছে এবং এই বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাও কিন্তু আমাকে খুব সমৃদ্ধ করেছে। আমি খুব আনন্দ করেছি বিদেশ ভ্রমণগুলো। অতি মানে জাস্ট আর 2 দিন পরেই আমার আরেকটি বিদেশ ভ্রমণ হবে। আমি 7 তারিখে আমি বেরোচ্ছি। আমি চীন এবং লাসা যাচ্ছি। আমার এটা বহুদিনের একটা কাঙ্ক্ষিত জায়গা। আমার লাসা তিব্বত, মানে তিবেতে ভ্রমণ করার একটা বহুদিনের ইচ্ছে ছিল, সেই সুযোগ ঘটেছে। একই সঙ্গে চীন এবং লাসা যাবো 7 তারিখে, 15 দিনের একটা ট্যুর। ফলে বিদেশ ভ্রমণগুলো আরো বেশি ব্যাপ্তি, আরো বেশি দেখার চোখ খুলে যায়। আমি আমেরিকাতে 40 দিন ছিলাম। 40 দিনে আমেরিকার আমি বহু জায়গায় ঘুরেছি এবং এই 40 দিনে ধারাবাহিক ভাবে আমি একটা লেখা লিখেছিলাম, সেটা নিয়ে আমার বইও আছে, আমেরিকান ডায়েরি। জাপান গেলাম, জাপানেও আমি 11 দিনের জাপান ভ্রমণ ছিল। জাপানও খুব মুগ্ধ করেছে আমাকে। তাহলে জাপান নিয়েও আমার একটা ধারাবাহিক রচনা হয়েছিল, জাপান ডায়েরি, সেটাও বেরিয়েছে অতি সম্প্রতি, জাপান ডায়েরি নাম দিয়ে। তা এইভাবে আমি যখনই যেখানে যাই সে লেখাগুলো লেখার চেষ্টা করি দুটো কারণে। এক হচ্ছে নিজের একটা আনন্দ, জায়গাটাকে দেখার যে আনন্দ সেটা প্রকাশ করে, প্রকাশের মাধ্যম তো একটা দরকার, সেটা হচ্ছে লেখা। আর লেখার মধ্যে দিয়ে আমি কিছু মানুষের কাছে পৌঁছে যেতে চাই যে দেখো তোমরাও এটা পড়ে সমৃদ্ধ হতে পারো, এটা এই জায়গাগুলো যেতে পারো। এবং সত্যি কথা বলতে তার মাধ্যমে আমার কিন্তু একটা বড় পরিচিত মানে পাঠক মহল তৈরি হয়েছে, যারা কিন্তু আমি কোথায় যাচ্ছি সেই জায়গাগুলো সম্পর্কে তারা কিন্তু আমার কাছে জানতে চায় এবং বলে আপনি ঘুরে এলে আমরা কিন্তু এই জায়গাগুলো জানবো এবং জায়গা যাওয়ার চেষ্টা করবো। তা আমি সবসময় ভ্রমণকে নানান ভাবে সমৃদ্ধ করেছি, আমি নিজেকে সমৃদ্ধ করেছি। কারণ একটা ভ্রমণ শুধু বেড়ানোই নয়, একটা ভ্রমণ কিন্তু একটা জানা, একটা 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 শিক্ষারও একটা সংযোজন ঘটে জীবনে। যে কোনো দেশ ভ্রমণেই অনেক কিছু জানার সুযোগ ঘটে যায় এবং ভ্রমণ নিছক বেড়াতে চলে যাওয়া নয়, তার জন্য পড়াশোনা করে যেতে হয়। পড়াশোনা করে ভ্রমণ করলে সেই ভ্রমণটা আরো সুন্দর হয়। আমি প্রতিটি জায়গাতেই যাওয়ার আগে কম বেশি সেই জায়গা সম্পর্কে জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। আমি ভিডিওগুলোও দেখি এবং পরিচিত যারা ঘুরে এসেছে তাদের কাছ থেকেও কিছু তথ্য নিয়ে থাকি। তা আমি ভ্রমণের বিষয়ে যখনই কিছু ভাবনা চিন্তা করি, একটা সময় হতো যে সারা বছরই আমার মানে ভ্রমণের মধ্যে রয়েছি। টিকিটের আমার আমার বাড়িতে একটা ট্রেনের টিকিট না থাকলে আমার যেন ঘুম হয় না মনে হয়। আমার আমার ব্যাপারটা হচ্ছে যেমন আমার রিজার্ভে 2-3টে টিকিট থাকবে। হ্যাঁ, আমার সবসময় আমি দেখেছি আমার ঘরে টিকিট থাকে একটা, ট্রেনের একটা টিকিট থাকবে, নয় বিমানের একটা টিকিট থাকবে, তবে যেন আমার মনটা যেন মানে বেশ ভালো আছি মনে হয়, এই বেশ ভালো আছি। হ্যাঁ, অর্থাৎ বেড়ানোটাকে এতভাবেই আমি জড়িয়ে দিয়েছি। আর বেড়াতে গিয়ে কত রকম তো আনন্দের অভিজ্ঞতাও হয়। হ্যাঁ, বেড়াতে গিয়ে কত নতুন বন্ধু পাওয়া যায়। হ্যাঁ, বেড়াতে গিয়ে দেশ দুনিয়া দেখার সাথে সাথে মানুষদের সাথে কত যে পরিচয় হয়েছে, কত রকম মানুষকে পেয়েছি। হ্যাঁ, তা সেরকম বহু মানুষের কথা আমি লিখেছি আমার সাহিত্যে। আমি ছোট গল্প লিখি, তাহলে আমার সুবিধা হয়। আমি যখন ভ্রমণে গিয়ে বিভিন্ন মানুষের দেখা পাই, যেমন আমি খুব রিসেন্ট আমি জম্বু ভ্যালিতে গেছিলাম সিকিমের, সেখানে সিরিং লামা বলে একজন লামার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমি যখন তার সঙ্গে সফর করছি, আমি জিপে, সবারই জিপ, মানে সেখানে বসেছি। আমি চেষ্টা করি সবসময় ড্রাইভারের সামনের আসনটা দেওয়ার, তাদের যদি পয়সা বেশি লাগে আমি পয়সা বেশি দিই। তা আমার পাশেই বসেছিলেন ওই লামা। লামা, আমি স্বভাবতই ভেবেছি ধর্মপ্রাণ মানুষ, উনি গুম্ফায় যাবেন, যাচ্ছেন। কিন্তু অল্প কিছুক্ষণ সময় পরেই জানতে পারলাম উনি গুম্ফার টিচার, উনি শিক্ষক একজন, উনি গুম্ফায় যাচ্ছেন পড়াবেন। উনি জম্বু ভ্যালির কাছে একটা গ্রাম আছে সিংহিক বলে, হ্যাঁ সিংহিক গ্রামে এসেছিলেন, তার পরিবার আছে, পরিবারের সঙ্গে দেখা করে উনি আবার চলে যাচ্ছেন গ্যাংটক, গ্যাংটকের কাছে ওই বনাশ্রী, সেখানে উনি টিচার। এটা একটা আমার কাছে মনে হলো নতুন জানা যে লামার যে সংসার আছে, উনি যে সংসারী লামা, ওনার যে পরিবার আছে, উনি পরিবারের সঙ্গে দেখা করে তারপর চলে যাচ্ছেন 2 দিনের ছুটিতে। শনি রোববার এসেছিলেন, সোমবার থেকে আবার ক্লাস করাবেন, আবার শনিবার আসবেন। এটা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন জানা হলো। এই সিরিং লামাকে নিয়ে আমি কিন্তু ফিরে এসে একটা ছোট গল্প লিখেছিলাম। আমার খুব মনে হয়েছিল এই গল্পটা লেখাটা খুব জরুরি ছিল। এরকম একটা অভিজ্ঞতা বোধহয় অনেকেই হয়তো জানতে পারে। তাহলে আমাদের, আমরা সাধারণত ভাবি তারা গুম্ফাতেই থাকেন, তারা ধর্মচর্চা করেন, তারা তাদের যা যা করার পর বৌদ্ধ ধর্মে যা যা হয়তো সবই হয়তো করে, কিন্তু সংসার ধর্ম পালন করেও যে তারা শিক্ষকতা করেন এভাবে, এটা একদম আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। তা এরকম অভিজ্ঞতাগুলো প্রচুর আছে, সেগুলো নিয়ে নানান জায়গায় লিখেও রেখেছি। হ্যাঁ, যারা আমার বই পড়েছেন অনেকেই জানতে পারে। আর বলার সুযোগ যেখানে যেখানে পাই, আমি বলি, গল্প করি। অনেক সময় বৈঠকি হয়, বন্ধুদের মধ্যে হয়, কোনো অনুষ্ঠান বাড়িতে হয়, তাহলে আমার ভ্রমণের গল্পের ভান্ডারও আমার কাছে থাকে তখন অনেক। ভ্রমণে যেমন মানে বন্ধু পাওয়া যায়, আবার ভ্রমণে কিন্তু একটা বড় অসুবিধা হয় আপনি যদি ভ্রমণে বন্ধু নির্বাচন ঠিক না করতে পারেন। ভ্রমণ সঙ্গী আপনাকে কিন্তু খুব ভেবে নির্বাচন করতে হবে। আপনি যদি কখনোই কোনো বন্ধুদের সঙ্গে বেড়াতে যান, কারণ ভ্রমণ সঙ্গী নির্বাচনটা কিন্তু এক্ষেত্রে খুব জরুরি। অনেক সময় খুব ভালো ভ্রমণ সঙ্গী না পেলে ভ্রমণ কি বলবো, মানে সফল হয় না, ড্যামেজ হয়ে যায়, মন খারাপ হয়, মতে মিল হয় না, খুব বাজে একটা অভিজ্ঞতা নিয়ে হয়তো তখন ফিরতে হয়। তা এরকম অভিজ্ঞতা হয়নি তা নয়, আমার জীবনেও হয়েছে। হ্যাঁ, ফলে সতর্ক হয়েছি পরে যে ভ্রমণ সঙ্গী নির্বাচনটা ঠিক মতো করতে হবে। স্থান নির্বাচন তো একটা বটেই, তার স্থান নির্বাচন, আহ তার ইতিহাস কিরকম জানা, এবং আমার সঙ্গে যারা যাচ্ছে তাদের ওই জায়গাটা কতটা ভালো লাগবে, তাদের ইন্টারেস্টটাকেও দেখা। হ্যাঁ, এভাবে ভাবে কিন্তু পুরো ভ্রমণটাকে যখন আমি তৈরি করে ফেলি, তারপরে যাওয়ার সূচি তৈরি হলো, একে একে এগোতে থাকে।
এরকম ভ্রমণ তো সারা ভারতবর্ষে করতে করতে ভ্রমণ সঙ্গী পরিবার যখন ছিল, পরিবার নিয়ে করেছি, একলা করেছি, বন্ধুদের নিয়ে করেছি। হ্যাঁ, এখন অনেক সময় গ্রুপেও যাই, বিভিন্ন ট্রাভেল এজেন্টের সঙ্গে বিদেশ ভ্রমণ গুলো করি। সেখানে সবসময় আমার হাতে থাকে না সঙ্গী নির্বাচনটা, কিন্তু তার মধ্যে গ্রুপের মধ্যে থেকে হয়তো কয়েকজন দেখে নিয়েছি যে আমার মতের সঙ্গে হয়তো মিলছে, আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলছে, তখন তাদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং বেড়ানোটাকে খুব উপভোগ করতে পারি তখন। আমার ভ্রমণের একটা মজার গল্প বলি। ভ্রমণে বেড়াতে বেড়াতে আমি দুটো অভিজ্ঞতার গল্প বলবো। বেড়াতে গিয়ে প্রেম করেছে এবং সেই তারপর তাদের বিয়ে হয়েছে, এরকম একটা মজার দুটো গল্প করছি। আমি প্রথম যখন সান্দাকফু গিয়েছিলাম 1984 সালে, সান্দাকফু থেকে ট্রেক শেষ করে আমরা ফালুট গেলাম। আমরা 3 বন্ধু ছিলাম। ফালুট থেকে গোর্কে বলে একটা জায়গা ছিল, গোর্কেতে আমরা নেমে গেলাম। ফালুট থেকে অনেকটা নামতে হয়, নেমে আমরা গোর্কেতে দুরাত ছিলাম। খুব সুন্দর গ্রাম, ছবির চেয়েও সুন্দর বলে যা বোঝায় তাই। সেই গ্রামে যেই হোমস্টেতে ছিলাম, তারা থাপা তার নাম, তার বাড়িতে। তারা থাপার বাড়িতে দুদিন থাকার পরে তখন বন্ধুত্ব একটা হয়ে যায়। তো বন্ধুত্ব হতে তারা জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি যখন আমি বলেছিলাম টালিগঞ্জ, তারা বলেছিল দাদা তোমার বাড়ি থেকে আলিপুর, নিয়ালিপুর কত দূর? তাই বললাম নিয়ালিপুর খুব কাছে। কেন, তুমি কি নিয়ালিপুরে তোমার কে থাকে? তারা হাসছে, কিছু বলছে না। তারা তারপরে তখন বললাম কে থাকে তোমার নিয়ালিপুরে? আমার বাড়ি থেকে খুব কাছে। তারা বললো আমার বোন ওখানে শাদী করে চলে গেছে। আমি বললাম তোমার বোন শাদী করে চলে গেছে, ওখানে কি করে বিয়ে হলো? তখন গল্পটা তারা বললো যে ওখানকার কয়েকজন ছেলে একবার ট্রেক করতে গিয়ে ঘুর কেটেছিল এবং তারার বোনের সঙ্গে ওই রকমই একটি ছেলে বন্ধুত্ব তৈরি হয় এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং সেই ছেলেটি এতটাই কমিটেড, সেই ছেলেটি কিন্তু পরে এসে সম্পর্ক তৈরি করে, পারিবারিক ভাবে সম্পর্ক তৈরি করে, তার ভালো লাগার যে নারী তাকে এসে বিয়ে করে কলকাতায় নিয়ে যায় এবং তার জন্য তারা থাপা খুব গর্বিত যে আমার বোন কলকাতায় থাকে, কলকাতার ছেলে আমার বোনকে বিয়ে করেছে। তা আমি ওটা গল্পটা শুনে সব সেই সময় খুব মজাও পেয়েছিলাম আর ভালোও লেগেছিল, কারণ এই গল্পটার মধ্যে একটা বিশ্বাসের গল্প আছে। এই গল্পটার মধ্যে কোনো মোহভঙ্গ নেই, ঠকানো নেই। সত্যি এরকম ভাবে যদি কাউকে ভালো লেগে থাকে, সে তার ভালোবাসার জনকে সে নিয়ে বিয়ে করে কলকাতায় নিয়ে এসেছে, এটা শুনে আমার খুব ভালো লেগেছিল আর কি। আর দ্বিতীয় গল্পটা, গত বছর আমি লেপচাখায় গেছিলাম। লেপচাখায় একটা ট্রেক করে উঠতে হয়, বক্সাফোর্ট থেকে যেতে হয়। আপনাকে লেপচাখা জায়গাটা অসম্ভব সুন্দর একটা হিল টপ। নিয়ালিপুর দুয়ার থেকে প্রথমে আসতে হবে সান্তালাবাড়ি, সান্তালাবাড়ি থেকে ট্রেক করে যেতে হবে বক্সাফোর্ট, বক্সাফোর্ট থেকে আবার লেপচাখা। তাই লেপচাখার পাহাড় চূড়ায় যখন গেলাম, যেই হোমস্টেতে ছিলাম, দিদি হোমস্টে, আমার এক বন্ধু পরিচিত, সে বলে দিয়েছিল ওখানে থাকতে। রাতের বেলায় দিদির সঙ্গে গল্প করতে করতে দিদি বললো তোমার কলকাতার লেখা? আমি বললাম হ্যাঁ কলকাতায় বাড়ি। বলে আমার জামাইও কলকাতা। তোমার জামাই কলকাতার ছেলে? বলে হ্যাঁ। কি করে হলো? সেম গল্প। ওরা ওরকম বেড়াতে এসেছিল লেপচাখায়, লেপচাখায় বেড়াতে এসে লেপচাখায় ছিল, ওই দিদির মেয়ের সঙ্গে ছেলেটির সম্পর্ক হয় এবং তারপরে তাদের মধ্যে ভাব ভালোবাসা হয় এবং ছেলেটি কিন্তু পরবর্তী সময় মেয়েটিকে বিয়ে করেছে, লেপচা মেয়ে। আর ও ছিল কিন্তু নেপালি, গোর্কে। এই যে কলকাতা ছেলেরা এরকম দুজন গিয়ে এরকম কিছু করেছে এবং এই বিশ্বাসভঙ্গ করেনি, এই পাহাড়ি মানুষগুলো যে এত ভালো, মানে তারা যে কলকাতার মানুষজনদের প্রতি তাদের যে এই যে শ্রদ্ধা, এই যে ছেলেদের প্রতি, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই অভিজ্ঞতা দুটো। যে সত্যি তো এটা তো সাধারণত তো অনেক সময় এগুলো ফুল অভিজ্ঞতা হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, সেটা কিন্তু ঘটেনি ওদের ক্ষেত্রে। তা ভ্রমণে গিয়ে এই অভিজ্ঞতাগুলো কিন্তু না মিশলে পাওয়া যায় না। আমি চেষ্টা করি ভ্রমণে বেরিয়ে আমার নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের পরিবারের বাইরে গিয়ে ওখানকার মানুষজনদের সঙ্গে বসে গল্প করার, তাদের সঙ্গে তাদের খুঁটিনাটি জীবনকে জানার। আজকে যেটা আপনাদের ভ্রমণে খুঁটিনাটি নিয়ে যে আপনাদের বলেছিলেন, খুঁটিনাটির মধ্যেও কিন্তু এটা পড়ে যে তুমি যেখানে যাচ্ছ সেই মানুষজনদের জীবনযাপন গুলোকে কিন্তু একটু দেখার চেষ্টা করা, তাহলে অনেক বেড়ানোর আনন্দ কিন্তু ভালো হয়। এবার গাড়োয়ালে গিয়ে যেমন ওখানকার যে আহ, ফুল আছে, বিভিন্ন ফুল, গুড়াস আছে, পাঁচ আছে, এই ফুলের থেকে কিন্তু খুব সুন্দর রস তৈরি হয়। হ্যাঁ, মানে পানীয় তৈরি করে ওরা। তা আমি এরকম একজনের সঙ্গে আলাপ হলে সে বললো তুমি খাবে? আমাদের বাড়ির মাঝে বানানো হয়। ঠিক খাবো না কেন, খেয়ে দেখলাম খুব ভালো লাগলো। পাঁচ যেটা পাঁচ ফুলের পানীয় এবং তার অনেক ভেষজ গুণ আছে। তাহলে কি কি গুণ সেগুলো জানলাম। কফ হয় না, সর্দি কাশি, মাথা ধরা কমে যায়, হঠাৎ করে গা ব্যথা হলে কমে যায়, এটা যদি নিয়মিত খাওয়া যায়। তা এই যে ব্যাপারটা জানা যায়, এগুলো কিন্তু সবসময় কিন্তু ভ্রমণের মধ্যে ছুটে বেড়ানোই অনেক সময় পাওয়া যায় না। কোথাও কোথাও একটু খাঁটি করে বসতে হয়, একটু যেন ওই ক্যাম্পের মতো, যে একটা জায়গায় যাবো, একটু বসবো, দুটো তিনটে দিন লোকজনের সঙ্গে কথা বলবো, গল্প করবো ওদের সাথে। তাহলে ভ্রমণটা আরো মজার হয়, ভ্রমণটা আরো সুন্দর হয়। আর এই সুন্দর স্মৃতিগুলো কিন্তু পরবর্তী সময় কলকাতায় ফিরে এলে কিন্তু দারুণ কাজ করে। হ্যাঁ, তখন ওই অবসরের ভ্রমণ একটা শুরু হয়ে যায় মনের মধ্যে। অবসরের ভ্রমণটা হচ্ছে যে ভ্রমণটা আমি করে এলাম সেটাকে নিয়ে আমার রোমন্থন করা। এই রোমন্থনের আনন্দ কিন্তু পেতে হবে, তবে কিন্তু আপনি একজন ভালো পর্যটক হতে পারবেন। একজন পর্যটক কিন্তু তখনই হবেন আপনি বাড়ি ফিরে এসে যখন রোমন্থনের আনন্দগুলোকে বেশি বেশি করে পাবেন। রোমন্থনের আনন্দগুলো অনেকেই পান, কিন্তু সেগুলো খুব লিমিটেড। ভালো খেলাম, খেপে গেছিলাম, এই করেছিলাম, সেই করেছিলাম, ওই কিনেছিলাম, ওই। কিন্তু স্থানীয় মানুষজনদের সঙ্গে মেলামেশা করেছিলাম, তারা আমাকে এটা খেতে দিয়েছিল, তাদের বাড়ির উঠোনে গিয়ে বসেছিলাম, তাদের মেয়েটা এই গানটা গেয়েছিল, তাদের গরুটা এইভাবে দৌড়াচ্ছিল। মানে এই যে নানান অনুষঙ্গ গুলো, এগুলো যদি আপনি কিছুটা নিয়ে আসতে পারেন মুঠোয় করে, আঁচলে করে, রুমালে করে, তবে কিন্তু দেখবেন আপনার ভ্রমণের যে ক্যানভাস, সেখানে দেখবেন অনেক উজ্জ্বল রং তৈরি হয়েছে। ভ্রমণটাকে তখন দেখবেন আর সাদামাটা মনে হবে না, ভ্রমণটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। আর যে কোনো সফল ভ্রমণে আমি দেখেছি ভ্রমণ শেষ হয় আরেকটা নতুন ভ্রমণের পরিকল্পনা তৈরি করে।
এটা অবধারিত ভাবে হয়ে যায়। শেষ করতে করতে মনের মধ্যে আরেকটা ভ্রমণের গল্প তৈরি হয়, ওর ফিরে গিয়ে ওই জায়গাটায় যেতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, এরকম আমার ক্ষেত্রে তো বহুবার হয়েছে, আজও হয়। মানে মজার ব্যাপার যদি বলি, আমি এটা তো অক্টোবর, আমি মার্চ মাসে জাপানে গিয়েছিলাম। জাপান যাচ্ছি যখন এয়ারপোর্টে বসে, দমদম এয়ারপোর্টে যখন মানে আমি ফ্লাইটে উঠবো, গল্প করতে করতে আমার সহযাত্রী যিনি ছিলেন তিনি বললেন, পুজোতে আমি চায়না লাসা যাচ্ছি। আচ্ছা লাসা, আপনি লাসা যাচ্ছেন? যাওয়া যাচ্ছে এখন? বলে হ্যাঁ লাসা যাওয়া যাচ্ছে। ব্যাস আমার একেবারে আমাকে মানে বিদ্যুৎ গতিতে আমাকে উৎসাহিত দিল। আমি কিন্তু জাপানে যাচ্ছি বলে এয়ারপোর্টে বসে আছি। আমি ওখানে সিদ্ধান্ত নিলাম আমি চীন রাস্তা যাবো, এবং হাতে সময় ছিল, ওখান থেকে আমি ওভার টেলিফোনে বুক করলাম। আমি অনলাইনে টাকা বুক পাঠিয়ে দিলাম, আমার বুকিং হয়ে গেল চায়না যাওয়া। সেই চায়না বুকিং, সেই চায়না কিন্তু আমি পরশু দিন যাবো 7 তারিখে। মানে এটা আমার পাগলামি এক রকমের। হ্যাঁ, আমি এয়ারপোর্টে বসে জাপান যাচ্ছি, আমি মার্চের চায়না বুকিং করছি। মানে এটা এক ধরনের পাগলামি বটে, কিন্তু এই পাগলামিগুলোর মধ্যে অসম্ভব আনন্দ আছে। হ্যাঁ, এই আনন্দটা আমি সবাইকে শেয়ার করছি এই কারণে, এই পাগলামিগুলো আপনারাও যদি পারেন কম বেশি করবেন। কারণ এগুলোর মধ্যে যে মানে যে কি বলবো নিখাদ আনন্দ, মানে নির্ভেজাল আনন্দ। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে, যদি সময় থাকে, এই আনন্দগুলো চুটিয়ে ভোগ করে নিন। কারণ আমি বুঝে গেছি আমার এই 62 বছরের জীবনে যে ভ্রমণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ, সর্বশ্রেষ্ঠ আনন্দ। ভ্রমণ যদি করা যায় ঠিক মতো, সর্বশ্রেষ্ঠ আনন্দ। পারিবারিক সমস্ত আনন্দকে আমি রেখেই বলছি, একটা সার্থক ভ্রমণের আনন্দ একটা শ্রেষ্ঠ আনন্দ। তা অনেক কথাই তো বললাম, কারোর যদি কিছু জানার থাকে আমাকে বলুন, তাহলে আমার পক্ষে সুবিধা হবে, আমি হয়তো আলোচনাটাকে একটু আরো এগিয়ে দিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমি গুছিয়ে কেউ কিছু বলবে? একদম স্যার, একদম স্যার, অসাধারণ। আপনি প্রথমে আমাকে বলেছিলেন যে আমি যদি কথা বলতে বলতে কোনো দিকে হারিয়ে যাই ভ্রমণের আনন্দে, যেমন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, সেই রকম আনন্দে যদি কথা বলতে বলতে হারিয়ে যাই, তুমি আমাকে রামকৃষ্ণ প্লিজ একটুখানি থামিয়ে দিও, একটুখানি বলে দিও। তা সেরকম কোনো দরকার পড়েনি, কারণ এতটাই মনোজ্ঞ হচ্ছে, এতটাই আপনার কথাগুলো আমাদের শ্রবণ শ্রোতা বন্ধুদের এত ভালো লাগছে। আমরাও যেন আপনার সাথে সাথে মানুষ ভ্রমণ করছিলাম কিছুটা, এবং তার সাথে সাথে আপনি যে জায়গাগুলোর নাম বলছিলেন তার একটা অমুক টান অনুভব করছিলাম। থ্যাংক ইউ স্যার। একটা জিনিস আমি বলতে চাইছি, এই যে আপনি একটু বলছেন ভ্রমণের পাগলামি, এইটা কতটা আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে শারীরিকভাবে, মানসিকভাবে। এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, যে একটা এই পাগলামিটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমাদেরকে শরীর মনকে ভালো রাখে। আর একটা হচ্ছে ভেবে চিন্তে যদি আমরা কথা পরিকল্পনা করে বেড়াতে যেতে চাই, তার জন্য কি কি কোন বিষয়গুলো দিকে আমাদের নজর দেওয়া দরকার, কোন জিনিসগুলো আমাদেরকে আমাদের নোট ডাউন করে রাখার আগে। আর একা একা বেরোনো আর পরিবারকে সাথে নিয়ে বেরোনো, বিশেষ করে বয়স্ক মানুষ যদি সঙ্গে থাকে, তাহলে তার কতটা ডিফারেন্স হতে পারে, বা কোন কোন জায়গাগুলো আমরা মানে চয়েস করা, সিলেকশন করা দরকার, সেটা নিয়ে যদি একটুখানি আপনার অভিজ্ঞতা থেকে একটু আলোকপাত করেন, মানে দুটি পয়েন্ট আর কি। আমি এই 4টে দিক আপনি জানতে চাইলে, একলা ভ্রমণ, পরিকল্পনা, পরিবার ভ্রমণ, আর যে যে জায়গাগুলো মানে সেই জায়গাগুলোর বিশেষত্ব কি, এরকম বোধ হয় না 4 নম্বরটা। আচ্ছা, একলা ভ্রমণ, একলা ভ্রমণটা কিন্তু আপনি যখনই করতে যাবেন আপনাকে কিন্তু একটু নিজেকে প্রস্তুত করা দরকার। একলা ভ্রমণ কিন্তু চট করে করাটা ঠিক হবে না। কারণ দুটো জিনিস, একটা হচ্ছে আপনাকে সেই জায়গা সম্পর্কে একটু জানকারি হতে হবে, জায়গাটা জানতে হবে। হ্যাঁ, আর নিজেকে ফিট রাখতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে। কারণ আপনি একা যাচ্ছেন মানে আপনার যদি কোনোভাবে কোনো অসুবিধায় পড়ে যান, তাহলে কিন্তু বিপদ হতে পারে। হ্যাঁ, তা আমি আমার একটা একলা ভ্রমণের গল্প বলছি, যে যেখানে গিয়ে আমার মনে হয়েছিল যে আমার বিপদ হলেও হতে পারে, বিপদ হলেও হতে পারে। হ্যাঁ, আমার কেউ নেই, আমি কি করবো? হ্যাঁ, আমি অরুণাচলে আমি 3বার গেছি। 3বার অরুণাচলের আমি 3 দিকে গেছি। একবার গেছিলাম একদম কোমর একটা দিক, ফ্যামিলিকে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে আপনার বমডিলা, দিরাং, তাওয়াং, এই যে রুটটা। হ্যাঁ, এটা হচ্ছে একদম ফ্যামিলি ট্যুর। এটা সবাই করে, আমিও আমার অনেক আগে মেয়ে এবং বউকে নিয়ে করেছিলাম। কিন্তু অরুণাচলের আরো দুটো দিক আছে। একটা হচ্ছে আপনার আপনার যে দিকটাকে আমরা বলি আর কি, মানে ধরুন জিরো, দাপরজি, হ্যাঁ, মেচুকা, আলং, হ্যাঁ, পাসিঘাট, এই যে দিকটা, এটা খুব ভয়ঙ্কর দিক। মানে ভয়ঙ্কর দিক মানে সৌন্দর্যের দিক থেকেও ভয়ঙ্কর, রাস্তাঘাটের দিক থেকেও ভয়ঙ্কর। এই পথে আমি কিন্তু একবার একা গেলাম। আগের বার আমি গেলাম আরেকটা দিক, সেটা হচ্ছে আলং। আলং, হ্যাঁ, আলং, তারপরে আলং থেকে আরো উপরে গেলাম ডং ভ্যালি, যেটাকে বলা হয় যে ভারতবর্ষের প্রথম সূর্যোদয় দেখা যায়। হ্যাঁ, সেই ডং উপত্যকায় গেলাম। এই জায়গাগুলো কিন্তু আমি একা একা ঘুরেছি। তখন কিন্তু কখনো কখনো মনে হয়েছে যে যে কোনো বিপদ হলেও হতে পারে। হ্যাঁ, সে হলেও হতে পারে, সেই মনের আবার কিন্তু সেই হলেও হতে পারে, কিন্তু বিপদ হলে কি করবো, তার জন্য কিন্তু মানসিকভাবে খুব স্ট্রং হতে হয়। হ্যাঁ, কখনো কখনো আপনার হাতে থাকে না, কিছু বিপদ চলে আসে। হ্যাঁ, যেমন ধরুন আমি একটা মানে উদাহরণ দিয়ে বলছি, আমি একবার আমি জিরো গেছি। জিরো হচ্ছে অরুণাচলে খুব সুন্দর একটা ভ্যালি। হ্যাঁ, জিরোতে জিরো যাওয়ার আনন্দ, যারা জিরো গেছেন আপনাদের মধ্যে এখানে যারা শুনছেন, কেউ যদি জিরো গিয়ে থাকেন বুঝবেন জিরোতে কি অসাধারণ একটা ভ্যালি, অরুণাচলের অদ্ভুত জায়গা। তা জিরো থেকে আমি দাপরজি যাবো। দাপরজি হচ্ছে আরো একটা অদ্ভুত জায়গা, ভয়ঙ্কর রাস্তাঘাট, ন্যাচারাল বিউটিতে ভরা অরুণাচলের এই আনট্যাপ অদ্ভুত। তা আমি জিরো থেকে দাপরজি যাবো, আমি শেয়ার জিপে যাবো। আমার নেশা হচ্ছে ড্রাইভারের পাশে সিট নেওয়া। তা আমাকে ওই টিকিট কাউন্টারে বললো পাশের সিটের ভাড়া কিন্তু বেশি লাগবে। কত ভাড়া? 800 টাকা ভাড়া, কিন্তু আমাকে বললো 1000 টাকা। আমি বললাম আমি 1000 টাকাই দেবো। 1000 টাকা দিয়ে টিকিটটা বুক করলাম। পরের দিন ভোরবেলায় আমার জিপ আসবে। তা আমি দাঁড়িয়ে আছি, আমাকে যেখানে দাঁড়াতে বলেছিল, জিপটা এলো। দেখছি জিপের সামনে অন্য একজন যাত্রী বসে। টাটার সময় ওই 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 সিটটা ছিল সিঙ্গেল সিট, ড্রাইভার আর দিয়ে অনেক সময় ড্রাইভার পাশে দুজন বসে, এটা একজনেরই। তো আমি ড্রাইভারকে বললাম যে আমার সিট তো বুক করা আছে সামনে। ড্রাইভার দেখলাম ব্যাপারটা মানতে চাইছিল, বলছে না আপনি এখানেই বসবে, তুমি মাঝখানে বসো। আমি বললাম না, আমি তো 1000 টাকা দিয়ে টিকিট বুক করেছি, কেন আমি মাঝখানে বসবো? এই নিয়ে ড্রাইভারের সঙ্গে কিন্তু আমার তখন
কথা কাটাকাটি শুরু হয়ে গেল। ড্রাইভার কিছুতেই মানবে না, আর আমিও কিছুতেই রাজি হবো না যে আমি সামনেটা আমার দখল আমার নিতেই হবে, কারণ আমি ওখান থেকে ছবি তুলবো, আমি দেখতে দেখতে যাবো, আমার ওটাই আমার কারণ। তো এই করতে করতে কিন্তু একটা সময় খুব উত্তেজনা সৃষ্টি হলো আমার সঙ্গে ড্রাইভারের, আমি কিন্তু একা। আর সে সময় আমার একটা জেলও চেপে গেছিল। ড্রাইভারও খুব মানে সেও একটা রক চাটা লোক ছিল, সে দেবেই না, তার পেয়ারের লোক ছিল ওই ছেলেটি, তাকে এসে সামনে বসাবে। করতে করতে রাস্তায় অনেক লোক জড়ো হয়ে গেল, মানে পুরো মানে এই জিরো বাজারটার উপরে। আমি কিন্তু ফাইট করে যাচ্ছি, কিন্তু ওই সাহস দেখিয়ে যে আমার টিকিট 1000 টাকার সামনে পড়েছে, 800 টাকার টিকিট আমাকে দিতেই হবে। আলটিমেট সব লোকজন মিলে কিন্তু আমাকে বললো না, ড্রাইভারকে বোঝালো না এটা ঠিক হচ্ছে না, উনি টুরিস্ট, উনি টিকিট বেশি কেটেছে, দিতে হবে। তা আমাকে দিল। এই যে অবস্থাটা হলো, এটার জন্য কিন্তু আমি কিন্তু কম্প্রোমাইজও করতে পারতাম, কিন্তু আমি কম্প্রোমাইজ করলে আমার একটা বড় লস হয়ে যায়, সেটা হচ্ছে আমি দেখতে পাবো না। 5-6 ঘন্টা 7 ঘন্টার ওই জার্নিটা, অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে তারপর আমি এসেছিলাম। পরে মনে হয়েছিল এই ঝগড়াটা কোনো মূল্য, ওই ঝগড়াটা কত অমূল্য ছিল আমার কাছে, ওটা না করলে কত বিপদ ভুল করতাম। কিন্তু এই ঝগড়াটা করেও ছিলাম, আবার একই সঙ্গে কিন্তু রিস্ক লেগেছিল যে ওই জায়গায় একটা লোক আমার নয় চেনা। ওখানকার যারা আদিবাসী, যারা ওখানকার যারা ট্রাইব, তারা কিন্তু কেউ আমার পরিচিত নয়, সবাই আননোন। আমি কিন্তু লড়াইটা করে সিটটা দখল নিয়েছিলাম, এবং তারপর সেই দাপট যে গেছি, ওই যে আনন্দ, ওই দেখার মজা। হ্যাঁ, পরে ড্রাইভার অবশ্য ভুল স্বীকার করেছে, তাকে চা খাইয়েছি, বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ, না এই মজাগুলো বা এই সাহস কিন্তু কখনো কখনো ভ্রমণের দরকার হয়। হ্যাঁ, নাহলে কিন্তু মুশকিল। আর পারিবারিক ভ্রমণে একটা বিপদের কথা বলি, তাহলে বন্ধুদের ভালো লাগবে, কারণ পরিবার নিয়ে তো আমরা সবাই ভ্রমণ করি। আমি পরিবার নিয়ে ভ্রমণ করছিলাম 2004 সালে। আমার মেয়ে তখন খুবই ছোট। 4 সাল মানে আজ থেকে কত বছর আগে? ওদিকে 24-20 বছর আগে। 20 বছর আগে আমি লাহুল স্পিতি গেছি। লাহুল স্পিতি তখন একদম আনটাচড, মানে লাহুল স্পিতিতে ফরেনার আছে না, আমাদের বাঙালি টুরিস্ট খুব কম যায়, ইন্ডিয়ান টুরিস্ট এবং বাঙালি টুরিস্ট খুব কম যায়, যায় না বলবো না, কম যায়। খুব দুর্গম, খুব অসুবিধার জায়গা। আমি মেয়ে বউকে নিয়ে চলে গেছি। এবারে ওটাকে অনেক সময় লিটিল লাদাখ বলে, লাদাখের ফ্লেভার পাওয়া যায় ওখানে, ওই রক বিউটি, ওই ন্যাড়া পাহাড়, ওই রুক্ষতা, ওই সৌন্দর্যের সঙ্গে লাদাখের অনেকটা মিল আছে বলে লিটিল লাদাখ বলে। তা আমরা যখন বেড়াচ্ছি, বেড়াতে বেড়াতে আমরা শুরু করেছিলাম সিমলা থেকে, সিমলা, নারকান্ডা, সারান, সাংলা, চিতকুল, কল্পা, তাবুক করে আমরা যখন তাবুক থেকে যখন যাচ্ছি, তাবু থেকে না সরি তাবুতে যখন যাচ্ছি রেকংপিও বাস স্ট্যান্ড থেকে, তাবু আর রেকংপিও বাস স্ট্যান্ডের মধ্যে একটা জায়গা আছে যেখানটায় ধস নেমেছে। তা আমাদের ড্রাইভার বলে দিল যে আপনারা আমাদের গাড়িটা ওই অব্দি মানে ধসের ওই জায়গাটা অব্দি যাবে, তারপর ওপাশটা আপনারা বাইরে বেরিয়ে ওপাশ থেকে আবার গাড়ি থাকবে আপনাদের তাবুতে নিয়ে যাবে। ওকে, ভেরি গুড। আমি মেয়ে বউ ওইভাবে তৈরি হয়ে গেলাম। এবারে ধস নেমে যে জায়গাটা নেমেছে, ওখানটা যখন গেছি আমাদের লাগেজ গুলো নিয়ে, হঠাৎ করে আমার কন্ট্রাক্টর বললো ওখানে না পুরোনো পদ্ধতিতে দুটো পাহাড়ের মধ্যে রোপওয়ে আছে, অর্থাৎ সেই রোপওয়ে গুলো ওই যে কাঠের বাক্সতে কয়লা পাথর পাঠিয়ে ওই পাহাড়ে পাঠাচ্ছে, মানে মিস্ত্রিদের যন্ত্রপাতি। তা আমাকে বললো ওই দুটো বাক্সটা ফাঁকা যাচ্ছে, আপনার বড় লাগেজটা তুলে দিন, ওখানে চলে যাবে, আপনি ছোট মেয়েকে নিয়ে এককালে যেতে সুবিধা হবে। আমি ওনার কথা মতো না আমার বড় মেন লাগেজটা ওই কাঠের বাক্সটাই তুলে দিয়েছি, আর পুরো দুটো পাহাড়ের মধ্যে বিশাল খাদ, ওই বাক্স করে ওই খাদ মানে যাচ্ছে খাদটা বেরোতে। এবারে একদম মানে সাধারণ রোগই আর কি, মাঝপথে থেকে একটা কান্না ছিঁড়ে গেছে পুরো, মানে একটা তারের উপর তখন ওই বিয়েটা ঝুলছে ওই বাক্সটা, আমার পুরো লাগেজ মানে আমার কমপ্লিট ওই লাগেজটা ওইটাই, এবং ওখানে আমার টাকা পয়সা ভ্রমণে যা যা থাকে আছে, ওটা যে কোনো মুহূর্তে পড়ে গেলে একদম খাদে তলিয়ে যাবে, আর আমি কিচ্ছু পাবো না। আমি মেয়ে বউ মানে একদম মানে বিশ্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি হবে চিন্তা করছি। আর প্রচন্ড হাওয়া তখন ওখানে, যারা বিনর অঞ্চলে গেছেন লাউড স্পিরিট, একটা অদ্ভুত মানে শীতার্ত হাওয়া দেয়, রুক্ষ হাওয়া, মানে ফুট ফেটে যায়, হাত পা কাঁপতে থাকে, আমরা তিনজনে কাঁপছি ওই ইয়েতে হাওয়ায়, কিছু করার নেই। তাড়াতাড়ি করে ওপাশে গেলাম, কি ওই লেবারদের বললাম ভাই তাহলে কি হবে, ওটা তো ঝুলছে, ওই ইঞ্জিনিয়ারকে খবর দিতে হবে, ইঞ্জিনিয়ার এলে হবে। ইঞ্জিনিয়ার কোথায় থাকে, বলছে 1 ঘন্টা দূরের রাস্তা। আর তখন এত মোবাইল টোবাইলের যুগ ছিল না, 20-25 বছর আগে এত অ্যাডভান্স আমাদের টেকনোলজি তো নয় যে তাকে খবর দিয়ে সে আসবে। আমার তো অবস্থা খারাপ, যার ততক্ষণ ওটা ছিঁড়ে পড়বেই পড়বে, কারণ ওটার যে অবস্থা দড়িটা যেভাবে চলছে। সেই সময় একজন সেই দেবদূতের মতো হাজির হলো এক লেবার, সে একদম সাদা মাটা একজন শ্রমিক। সে এসে কি করলো, ওই যে আপনারা কি গম পেশায় কলটা দেখেছেন এরকম রোল করে সেই টাকাটা, বেল একটা করে না, ওইরকম ওই পদ্ধতিতে ওটা করে উনি ওই বেলটাকে আস্তে আস্তে হাত ধরে ধরে করতে থাকলো, ও একটু একটু করে আর ওটা একটু একটু করে এগোয়, মানে এত মানে ফাইন এবং এত টাইমিংটা ঠিক যে ও যেটুকু করে সেটুকু এগোয়। প্রায় 8 ঘন্টা 35 মিনিট সময় ও ধীরে 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 টেনে 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 রোপের ওই ভাঙা অংশটাকে নিয়ে চলে এলো এবারে। আবার প্রাণ ফিরে পেলাম, ওকে জড়িয়ে ধরেছি আনন্দে, যে সেদিন ওটা যদি পড়ে যেত আমাদের যাবতীয় জামা কাপড়, আমাদের ওষুধ, আমাদের টাকা পয়সা সব ওই মূল বাক্সটাই ছিল। তা এই যে মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা থেকে যে পাওয়া আনন্দ, এগুলো কিন্তু সারা জীবন আমি মানে বয়ে বেড়াচ্ছি, আমি বলে বেড়াচ্ছি, লিখছি। আর সেই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা আজও জানাই, যে সেদিন তাকে আমার দেবদূতই মনে হয়েছে, তাকে আমি জড়িয়ে ধরেছিলাম, যে কি বলবো মানে তোমায় বুঝতে পারছি না, একদম সাধারণ একজন শ্রমিক। হ্যাঁ, তা এই হচ্ছে একলা ভ্রমণ, পারিবারিক ভ্রমণে যাওয়ার যে ইয়েগুলো, আপনাকে জায়গা বুঝে জেনেই যেতে হবে, নাহলে কিন্তু বিপদের আশঙ্কা থেকে যায়, বিপদে পড়তেও পারে। হ্যাঁ, লাউড থেকে যদি পরিকল্পনা করেন আপনি ভ্রমণ যাবেন, তাহলে কিন্তু ওই জায়গাটা সম্পর্কে খুব খুঁটিনাটি জানবেন, নাহলে পারিবারিক ভ্রমণেও বিপর্যয় এসে যেতে পারে। আর বিপর্যয় কখন আসলে বোঝা যায় না, সবসময় আপনার হাতেও থাকে না। হ্যাঁ, আর আরেকটা কথা কি বলেছিলেন?
বলেছিলাম যে কোন কোন জায়গা আমি পরিবার নিয়ে যেতে পারি, কোন কোন জায়গা আমি একা যেতে পারি, মানে ট্রেকিং রুট বা পরিবার নিয়ে যেতে গেলে কিরকম জায়গাটা সিলেকশনটা কিরকম জরুরি। ট্রেকিং কিন্তু আজকাল কিন্তু ট্রেকিং অনেকেই পরিবার নিয়ে করে, আমিও করেছি। হ্যাঁ, আপনি 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 যদি হিমালয় যান, হিমালয় ট্রেকিং নিয়ে সুন্দর ট্রেক করা যায়, প্রচুর হিমালয় জায়গা আছে, যেমন ধরুন মঠ মহেশ্বর, ভীষণ ভালো একটা ফ্যামিলি ট্রেকিং গ্রুপ। আপনি মঠমহেশ্বরের কাছাকাছি উখিমঠ বলে একটা জায়গা আছে, উখিমঠ থেকে একটু যেতে হয়, হ্যাঁ, দেউলিয়া দাগ, খুব সুন্দর, 4 কিলোমিটার লাগে। ওখানে গেলে আপনি যে চৌখাম্বার যে ছবি দেখতে পাবেন, আপনি ফ্যামিলি নিয়ে, আপনার ছোট ছেলে বা মেয়ে যদিও থাকে তারাও পারি এগুলো করতে। আরেকটা ট্রেকের কথা বলছি, কনকচৌরি থেকে যেতে হয়, একটা খুব সুন্দর একটা মন্দির আছে, কার্তিক স্বামীর মন্দির, 3 কিলোমিটার থেকে, অসম্ভব সুন্দর। ওই 3 কিলোমিটার ট্রেক করে যদি আপনি যেতে পারেন হিমালয়ের এরকম ছোট ছোট জায়গা, কল্পেশ্বর, কল্পেশ্বর খুব সুন্দর। হেলান থেকে যেতে হয়, বাসে করে, অনেক গাড়ি করে চলে যায় অনেকটা, তারপরে 3 কিলোমিটার। হ্যাঁ, তারপর আপনি চন্দ্রশিলা, তুঙ্গনাথ, এগুলো ট্রেকিং করা, যেগুলো একই সঙ্গে একলা করা যায়, পরিবার নিয়ে করা যায়, বন্ধুদের সঙ্গে করা যায় ট্রেকিং গুলো। আপনি আমাদের ঘরের কাছে সান্দাকফু আছে, সিকিমের ছোট ছোট কিছু জায়গা আছে যেখানে ট্রেক করা যায়, আর অজস্র ছোট জায়গা আছে, যে কোনো জায়গাতেই আপনি যদি যান পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করবেন। যে কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করুন। ট্রেকিং শব্দটা বললে একটু যেন রাজকীয় শব্দ শোনায়, হ্যাঁ, যে একটা আয়োজন লাগে, নট দ্যাট। আপনি আপনি যে কোনো একটা বাবং বলে একটা ধরুন পাহাড়ে, বাবং পাহাড় খুব সুন্দর, কালিম্পং এর একটা ছোট্ট জায়গা বাবং। বাবং এ যদি যান, আপনি বাবং পাহাড়ের চারপাশে 4-5 কিলোমিটার হেঁটে ঘুরে বেড়াবার জন্য অসম্ভব সুন্দর পাহাড়ি কতগুলো গ্রাম আছে। এই গ্রামগুলোতে বেড়ানোটাই একটা মজা। এখানে আপনি নির্দ্বিধায় একা যেতে পারেন, আপনি পরিবার নিয়ে যেতে পারেন, বন্ধুদের নিয়ে যেতে পারেন। এরকম পাহাড়ি গ্রাম কালিম্পং এ অজস্র আছে। কালিম্পং হচ্ছে একটা খনি পাহাড়ি গ্রামে, কালিম্পং ডিস্ট্রিক্ট একটা খনি পাহাড়ি গ্রামে। আপনি অনেক, আমি অদ্ভুত জায়গার নাম বলছি যেগুলো আপনারা যেতে পারেন, সেই জায়গাগুলোতে আপনারা ঘুরে বেড়াতে পারেন। হ্যাঁ, যেমন আমি রিসেন্ট রিসেন্ট একদম রিসেন্ট না, ধরুন বছর দুয়েক আগে কতগুলো জায়গা আবিষ্কার করেছিলাম, সেই জায়গাগুলোতে যদি যাওয়া যায়, ফুরুঙ্গাও খুব সুন্দর। হ্যাঁ, তারপর এদিক থেকে ধরুন আপনি মনসুন গাঁও, হ্যাঁ, এগুলো কিন্তু সব মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অফবিট জায়গাগুলো। এই জায়গাগুলো যেতে কোনো অসুবিধা না, কিন্তু এই জায়গাগুলো যাওয়ার পরে আপনি 2-3 কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণের সুন্দর ব্যবস্থা আছে। আপনি লোকাল একটা কাউকে ছেলেকে নিয়ে নিতে পারেন, সে অল্প কিছু পারিশ্রমিক পেলেও আপনার ভ্রমণটাও সুন্দর করে দেবে, কারণ তার কাছে যে গল্পগুলো থাকে, সেই গল্পগুলো শোনা কিন্তু আপনার বাড়তি আনন্দ। ওই যে গ্রামের গল্প, হ্যাঁ, তাকে যদি জিজ্ঞাসা করো তোমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত কে, তোমাদের সবচেয়ে বৃদ্ধ লোক কে, তোমাদের গ্রাম থেকে কেউ বিখ্যাত লোক কেউ আছে, দেখবে সে কত আনন্দ করে সবচেয়ে বৃদ্ধ লোককে বললে সে এমন একজন বৃদ্ধর কাছে নিয়ে যাবে তার বাড়িতে দেখতে, আপনার দেখবেন একটা অদ্ভুত একটা আনন্দ হবে। ও সেই কুচকে গেছে, তার গালগুলো চোখগুলো কুচি কুচি হয়ে গেছে, হ্যাঁ, বৃদ্ধ হতে পারে, বৃদ্ধা হতে পারেন উনি, হ্যাঁ, একটা বারান্দায় তাকে বসিয়ে দিয়েছে বাড়ির লোকেরা, হ্যাঁ, সে তার কত পুরনো, সে ব্রিটিশ আমলের গল্পের, সে তো অত দিনক্ষণ মনে রাখতে পারে না, হ্যাঁ, সে মিলিয়ে মিশিয়ে গল্পগুলো বলে, ওই জমানায় এমন ছিল, পাহাড়টা এমন ছিল। আপনার একটা আধ ঘন্টার দেখবেন আপনার তার সঙ্গে গল্প করে কেটে যাবে, এবং সেই যেটা শুনে আসবেন সেটা যেন আপনাকে কোথায় আপনার একটা সুরে বেঁধে দেবে আপনার ভ্রমণটাকে। সবসময় আমি এগুলো চেষ্টা করি। আমি সবাইকে বলবো, আপনারা যখনই কোনো পাহাড়ি অফবিট গ্রামগুলোতে যাবেন, আপনারা কাছাকাছি 2-3 কিলোমিটার হাঁটার মতো জেনে নেবেন কি কি আছে। ভাই বলবে, তারাই বলবে, কোথাও বলবে দেখুন ওই পয়েন্টে গিয়ে বসে থাকুন, দেখবেন একটা ভিউ পয়েন্ট আছে, কোথাও একটা সানসেট পয়েন্ট আছে, কোথাও কিছু একটা রিভার ভিউ পয়েন্ট আছে, কোথাও নিছক গ্রাম আছে, গ্রাম ভ্রমণ। ফলে এইগুলো করার আনন্দ নিই, করলে ভ্রমণ সমৃদ্ধ হবে, এবং একই সঙ্গে আপনি কৃষ্টি, ওই অঞ্চলের কৃষ্টিটাকে জানতে পারবেন, জীবন চর্চাটা জানতে পারবেন, জীবন যাপনটা জানতে পারবেন, মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে। আর এই বন্ধুত্বগুলোই তো খুব নিখাত হয়। হ্যাঁ, এগুলো আপনাকে ভ্রমণে দেখবেন পরবর্তী ভ্রমণে আপনাকে সহায়তা করে। হ্যাঁ, আমি তো ভীষণভাবে উপকৃত হই এইসব। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, বলুন, বলুন। আমি আমি প্রফেসর গৌতম মন্ডল বলছি, বিশ্বভারতী প্রফেসর। হ্যাঁ, বলুন। তো আমার কিছু জানার জিনিস আছে আর কি আপনার কাছ থেকে। হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, এক হলো আপনি জায়গাগুলো কিভাবে সিলেকশন করেন যে আমি এখানে ভ্রমণ করতে যাব। 2 নম্বর হলো আপনি টাইম কিভাবে ম্যানেজ করেন। ধরুন আপনি যে বলছেন যে বহু জায়গায় ঘুরেছেন। আর 3 নম্বর হলো আপনি এই যে বহু জায়গায় ঘুরেছেন, এতে একটা খরচ আছে বিভিন্ন রকম, কেমন ভাবে ফান্ডিং করেন, মানে কোথায় থেকে কি মানে আমি জানতে চাইছি এটা। ইন্টারেস্ট আর কি। হ্যাঁ, না, 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 ভালো ভালো প্রশ্ন। এই 3টে প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। প্রথম প্রশ্ন আপনার ছিল জায়গা নির্বাচন, তাই তো? হ্যাঁ, দেখুন জায়গা নির্বাচনটা কিন্তু আপনার রুচির উপর নির্ভর করবে। আপনি পাহাড় ভালোবাসেন, না জঙ্গল ভালোবাসেন, না সমুদ্র ভালোবাসেন, সেটা আপনার উপর। কারণ আপনি যেটা ভালোবাসেন নিশ্চয়ই সেই জায়গাটাকে আপনি পছন্দ করবেন। এবারে সেই পাহাড় যদি হয়, সেই পাহাড়টা আবার কত দূরের পাহাড়ে আপনি যেতে চান। পাহাড়ও ঘরের কাছেও পাহাড় আছে, বহু দূরেও পাহাড় আছে, জঙ্গল ঘরের কাছেও আছে, দূরেও আছে, সমুদ্র ঘরের কাছেও আছে, আবার আন্দামানেও আছে। ফলে নির্বাচনটা কিন্তু আপনার রুচি, আপনার ভালো লাগার উপর নির্ভর করে। সেটা বললেন। এবারে যেটা নির্বাচন করলে সেটাকে নিয়ে পড়াশোনা করার আজকাল অনেক স্কোপ বেড়ে গেছে। পত্রপত্রিকার সঙ্গে সঙ্গে আপনার গুগল আছে, আপনার ভিডিও আছে প্রচুর, সেগুলো দেখতে পারেন, দেখতে আপনি নিজেকে তৈরি করে নিতে পারেন। এটা 1 নম্বর। আর ছুটি তো ধরুন আমি এই মুহূর্তে রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি, ফলে আমার কাছে এখন অনেক ছুটি। কিন্তু 2 বছর আগে আমি রিটায়ার্ড ছিলাম না, তখন আমাকে ওই নির্ভর করতে হয়েছে। হ্যাঁ, আমি লাইফে চাকরি করতাম, তখন আমাকে নির্ভর করতে হয়েছে কবে ছুটি পাবো, কবে শনি রোববার গুলো হবে, বা শনি রোববারের সঙ্গে একটা সোমবার জুড়ে নিয়ে যদি 3 দিনের একটা ট্যুর করা যায়। হ্যাঁ, যেটা এগুলো মানে আমরা সবাই এভাবেই চালাই আর কি। চাকরি জীবনটা যতদিন থাকে কিছু করার থাকে না। তবে হ্যাঁ, কখনো কখনো মানে ওই পাগলামির নেশায় অনেক ছুটি নষ্ট করেছি। মানে গেছে পয়সা বা টাকা কাটা গেছে, এমনও আমার হয়েছে জীবনে। কিছু করার ছিল না, আমি মানে ছুটি ফুরিয়ে গেছে, আমার মাইনে কাটা গেছে, কিন্তু আজকে আর সেগুলো নিয়ে আমার কোনো দুঃখ নেই। মনে হচ্ছে ওইগুলো যদি না করতাম আমার ক্ষতিই হতো। ওই বয়সে ওগুলো করে নিয়েছিলাম বলে ভালোই হয়েছে। হ্যাঁ, আর এখন তো ফান্ডিং এর ক্ষেত্রে ধরুন রিটায়ার্ড লাইফ পেনশন পাই, আর জীবনযাপনটাকে খুব সহজ রেখেছি।
জীবনযাপনটাকে খুব সহজ রেখেছি আমি। আমার জীবনে প্রতিদিনের যে যাপনটা এটাকে যতটা পারি আমি সহজ রাখি। আমি বাহুল্য বর্জিত জীবন কাটাবার চেষ্টা করি, যেটুকু পারি সঞ্চয় করি, যাতে আমার ভ্রমণটা পরবর্তী ভ্রমণটাকে আমি এগিয়ে নিতে পারি। এটা আমার কিন্তু সবসময় মনে হয়েছে যারা বেশি ভ্রমণ করেন তাদের কিন্তু কখনো কখনো সঞ্চয় একটু হতে হয়। হ্যাঁ, নানান ভাবে সঞ্চয় হতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার ব্যক্তিগত বাহুল্য যে জীবনযাপনটা ওখানে হয়তো একটু কোথাও কম্প্রোমাইজ করে নিতে হবে। খুব দামি জামা হয়তো পরা হয় না, খুব বড় রেস্টুরেন্টে কখনো খাওয়া হয় না, তাতে কোনো দুঃখ হয় না। হ্যাঁ, না, এই যে আপনি বলছেন যে ভালো ভালো অনেক দেশে ট্যুর করেছেন, ইউএসএ গেছেন, চায়না আমি গেছেন, 8টা দেশে ঘুরে। 8টা দেশে ঘুরেছেন। আমি শুনছি প্রথম থেকে শুনছি আপনাকে। তো ধরুন এগুলো হ্যাঁ, হ্যাঁ, প্রচুর খরচ ইনভলভ আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে খরচ আছে, খরচ আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং খরচ আছে মানে ধরুন আমি আমার বিদেশ ভ্রমণ কিন্তু রিটায়ারমেন্টের পরে শুরু হয়েছে। হ্যাঁ, অর্থাৎ রিটায়ারমেন্টের যে টাকাটা আপনারা সবাই জানেন, সরকারি চাকরি যারা করে টরে, যে ওই টাকাটা কিন্তু একটা অনেকটা টাকা পাওয়া যায়। ওই টাকাটাকে কিন্তু ঠিকভাবে সেভিংস করলে যে মান্থলি ইনকামটা আসে, হ্যাঁ, এবং পেনশনটা অ্যাড করে যে টাকাটা হয় সেটা থেকে আমি ম্যানেজ করি। মানে আমি কিন্তু এখন আর কোনো কিছু, আমার কোনো সোর্স অফ ইনকাম কিন্তু আর নেই। রিটায়ারমেন্টের পরে আমি কোনো ব্যবসা করি না বা পার্ট টাইম জব করি না বা মানে অন্য কোনোভাবে আমার কোনো ইনকাম না। আমার যা আছে, আমার পেনশন, আমার সেভিংস, এইগুলো থেকে কিন্তু আমি ম্যানেজ করি। হ্যাঁ, তাহলে ম্যানেজ করেই ব্যাপারটা করতে হচ্ছে। আর এই এই ভ্রমণগুলো করবার বলতে পারেন, বিদেশ ভ্রমণগুলো আমার করার ইচ্ছেটা এখন খুব জেগেছে। আমার আপাতত ইচ্ছে আছে আমি 25টা বিদেশ ভ্রমণ করবো। এই মুহূর্তে আমার শখ 25টা বিদেশ আমি ভ্রমণ করবো। 8টা হয়েছে, 9 নম্বর দেশ হবে চীন। হ্যাঁ, তারপরে আমার মার্চের ভ্রমণও কিন্তু আমি করে ফেলে রেখেছি সাজিয়ে। আমি যাবো আইসল্যান্ডে, সেখানে 4টে দেশ ঘুরবো। আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন। আমি মার্চের 21 তারিখে আমি যাবো আইসল্যান্ড বেড়াবো। কারণ আইসল্যান্ড আমার একটা স্বপ্নের জায়গা। আইসল্যান্ড বহুদিনের ইচ্ছে ছিল যে ওরকম একটা দেশ যেন আমি দেখতে পাই। ফলে বহুদিনের আকাঙ্ক্ষা রিটায়ারমেন্টের পরে এখন আমি সেগুলোকে একটু একটু করে এগিয়ে নিচ্ছি, যাতে যেমন আমার জাপান দেখার একটা বহুদিনের ইচ্ছে ছিল, আমার আফ্রিকা দেখার একটা বহুদিনের শখ ছিল, মিশর তো ছোটবেলার স্বপ্ন ছিল, সেই কবে ইতিহাসের বই থেকে পড়ে আসছি, মমির গল্প, নীলনদ, এইগুলো দেখার স্বপ্ন ছিল। ফলে যেই সুযোগ হলো, রিটায়ারমেন্ট হলো, কি শুরু করলাম। মানে আমি একদম মিশর দেখে মুগ্ধ। মানে মিশর ভ্রমণে আমি মজা করে বলি, আমার যদি জীবনের সুযোগ ঘটে দ্বিতীয়বার আমি মিশর যাবো। মানে আর কোথাও না যাই। আমায় যদি কেউ বলে তুমি দ্বিতীয়বার বিদেশে কোথায় যেতে চাও, আমি বলবো কিন্তু আমি দ্বিতীয়বার মিশর যেতে চাই। না, এই ভ্রমণগুলো তো আপনি একা একাই করছেন নাকি ফ্যামিলি নিয়ে করছেন? না দাদা, বিদেশে আমি বিদেশ একা ভ্রমণ করেছি 3টে জায়গায়, বলে দিচ্ছি। বাংলাদেশ আমি একা ঘুরেছি, আমি সিকিম একা ঘুরেছি, সরি নেপাল একা ঘুরেছি, ভুটান একা ঘুরেছি, মানে আমার প্রতিবেশী ঘরের পাশে দেশগুলো। আর জাপান, আমেরিকা গেছিলাম, আমার মেয়ে জামাই ওখানে আছে, মেয়ে জামাই সঙ্গে গিয়েছিলাম। মেয়ে ওখানে পিএইচডি করছে, জামাইও পিএইচডি করছে ওখানকার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ফলে ওরা থাকাতে আমেরিকা ঘোরাটা অসম্ভব সুন্দর হয়েছিল। 40 দিন আমেরিকা, ওদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। আমেরিকা ওরা অসাধারণ আমাকে ঘুরিয়ে দিয়েছে, তাই আমেরিকায় ওদের সাহায্য পেয়েছিলাম। আর জাপান, সরি, আবার এটাও ওদের সঙ্গে গেছিলাম। আমি আফ্রিকা গেছিলাম, মেয়ে জামাইয়ের সঙ্গে গেছিলাম, কারণ আফ্রিকার নাইরোবিতে ওরা একটা পেপার করতে গেছিল, নাইরোবি ইউনিভার্সিটিতে ওদের পিএইচডি পেপার। তখন আমি মানে যেহেতু ওদের ওটা এডুকেশনাল ট্যুর, তারপরে এডুকেশনাল ট্যুরের পরে আমি বললাম তাহলে একটা কাজ কর, আমরা একটা সাফারি গুলো করে আসি, আফ্রিকান সাফারি গুলো, মাসাই মারা, সেরেঙ্গেটি, এই জায়গাগুলো সুযোগ যখন হচ্ছে, তোদের সেমিনার শেষ হলে আমরা এটা করবো। ফলে ওই দুটো করেছি কিন্তু মেয়ে জামাইকে নিয়ে। ফলে বাড়ি থেকে গেছিলেন তো? আপনি বাড়ি থেকে গেছিলেন, তাই তো? আমি বাড়িতে না, ওরা কলকাতা এলো, ওরা আমেরিকা থেকে কলকাতা এলো, কলকাতা থেকে আফ্রিকা যাওয়াটা ইজি অনেক, মানে নাইরোবি যাওয়া। হ্যাঁ, একদম অনেক ধন্যবাদ এত বিস্তারিত বলার জন্য। আমরা এরপর চলে যাবো, রমেন বাবু সম্ভবত হ্যান্ডেজ করে আছেন। রমেন রায় বাবু, আপনি কালিম্পং এর কথা বলছিলেন স্যার শুরু। তো উনি কালিম্পং এ থাকেন এবং বিভিন্ন হোটেল হোমস্টের সাথে যুক্ত থাকেন এবং ভীষণ ভালোবাসেন বেড়াতে, যারা যান এবং বেড়াতে নিজেও। তো রমেন বাবু, ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার প্রশ্ন বা অভিজ্ঞতাটা। রমেন রায় বাবু হ্যান্ডেজ করেছিলেন, প্লিজ। নমস্কার দাদা। শুনতে পাচ্ছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনার কথাগুলো শুনলাম। আমি এরকম একক ভ্রমণ এরকম অনেক বহু জায়গা, বিশেষ করে নর্থ ইস্ট পুরো চষেছি। হ্যাঁ, এখন বাহ, দার্জিলিং বাহ। থাকি আমি। কিন্তু আমি আমার আর একটা অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করছি, আপনার সঙ্গেও, যে আমি হ্যাঁ, হ্যাঁ। এখানে যাই, সেই অঞ্চলের যদি কোনো সামাজিক অনুষ্ঠান আমার চোখে পড়ে, বিবাহ, শ্রাদ্ধের অনুষ্ঠান, হ্যাঁ, হ্যাঁ, তাদের অন্নপ্রাশন, আমি যে নেমন্তন্ন নিই ওকে, বুঝতে পেরেছি। সেখানে ভালো, আমি এরকম ভ্রমণই ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ। আমি এরকম ভ্রমণ প্রচুর করেছি, বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল। যেমন আপনি বলেন ওই বিপদে পড়ে আটকে গেছিলেন ঝাড়গ্রামে, তেমনি আমি মৌসুমী দ্বীপে গিয়ে আটকে ফিরতে পারিনি। একজনের বাড়ির বারান্দা সারা রাত কাটিয়ে চলে এসেছি বাঘের ভয় থাকতেও। এখন তো সুবিধা হচ্ছে, সারাদিন একটাই ভালো বলছিল 80 সালের কথা বলছি, এখন নয়। হ্যাঁ, তখন তো তাই ছিল। আমি একটাই যদি সবার সঙ্গে শেয়ার করছি যে আপনার সঙ্গে তো ভীষণ হলো, বিদেশ ভ্রমণ আমার পক্ষে হয়নি এখনো পর্যন্ত। আমি যেটা বলি যে সেখানকার যে সামাজিক অনুষ্ঠান, যদি এটা দেখা যায়, যেমন আমি যে নেপালিদের মধ্যে দেখেছি, অসমিয়াদের মধ্যে দেখেছি, ভুটানিজদের মধ্যে দেখেছি, বা অন্যান্য বিভিন্ন যে সমস্ত জায়গায় আমি বেড়াতে গেছি, সেখানে রাজস্থানেও আমি দেখেছি যে তাদের কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বইতে বা এরকম টাইপ সামাজিক অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল করেছে। আমি খবর, প্যান্ডেলটা কেন করেছেন? তা বললাম আমরা এই কারণে, আমি যেতে নেমন্তন্ন নিয়েছি। হ্যাঁ, যে যদি কিছু মনে না করেন আমি করবো না, আমি আপনাদের অনুষ্ঠানটা দেখবো। স্বাভাবিকভাবেই তারা যখন খুব খুশি মনে নিয়েছেন, খাইয়েছেন বসিয়ে, এবং তাদের খাবারও আমি গ্রহণ করে দেখেছি যে কিরকম তাদের ব্যবস্থাপনা, আমাদের মতন কি না যেরকম। কিন্তু তারা আমাদের যেমন বাঙালিদের আজকে আমরা ট্র্যাডিশনাল খাবারের দিক থেকে পিছিয়ে যাচ্ছি, তারা কিন্তু ট্র্যাডিশনাল খাবার এই ধরনের অনুষ্ঠানে এখনো পর্যন্ত রাখে। এখানে একটা বলি আপনাদের, যেটা অনেকের আপনি হয়তো নিশ্চয়ই জানেন, অনেকে জানেন কিনা জানি না, যে এই অঞ্চলের ব্যক্তিদের মধ্যে এবং আপনার এই সিকিমিসদের মধ্যে বিচুটি পাতার ঝোল, বিচুটি পাতা, এরা ডেলিশাস খাবার, এরা রাখবেই রাখবে। বিয়ের বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এবং যখন এইরকম সময় বৃষ্টি পাতার ফুল হয় সেই ফুলের ভাজা, এই দুটো জিনিস এদের খাদ্য তালিকায় থাকবেই থাকবে বিভিন্ন অনুষ্ঠানে। ওই শাকগুলো খেতে ভাজা খেতে খুব ভালো লাগে। ওই শাক ভাজা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ওই শাক ভাজা। খেয়েছি, ওই শাক ভাজা খেয়েছি অনেকবার। মানে পাহাড়ে বেড়াতে গেলে এই শাক ভাজাটা খুব প্রিয় সবারই। না, আপনি যেটা বললেন খুব ভালো। কালচারাল ওদের কালচার গুলো দেখা খুব দরকার বেড়াতে গেলে, সুযোগ যদি পাওয়া যায়। কালচার দিক থেকে দুটো এরা এমন সমাজবদ্ধ, মানে আমার এত ভালো লেগেছিল। এটা এখানে অনেকটা গল্প বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এখন সেখানে সময় নেই। হ্যাঁ, এরা প্রত্যেকটা আমাদের যেমন বলে খুব গেলেও হয় না গেলেও হয়, কিন্তু এদের শেষ এমনকি আপনার কোনো মানুষ যদি এদের মারা যায়, ওই সমাজভুক্ত লোকের শেষ ব্যক্তি না আসা পর্যন্ত ভিতরে ওঠে না। আমাদের যেমন বাড়িতে হচ্ছে মেয়েরা বিদেশ থাকে এলো তবে তাকে উঠবে, এখানে তা নয়, তাদের সমাজের শেষ বিন্দু পর্যন্ত লোক না আসা পর্যন্ত মৃতদেহ বাড়িতে থাকে। আমি একটা ছোট একটা ঘটনা আপনার ইয়েতে বলছি। একটা অনুষ্ঠান এরকম আমার রিসেন্ট হলো। আমি জঙ্গু ভ্যালিতে বেড়াতে গেছিলাম, ওটা পুরো লেকচারের জায়গা। ওখানে এরকম একটা প্রস্তাব আমার কাছে এলো, যে হোমস্টেতে উঠেছিলাম, ডুবদেন লেকচার, খুব অসম্ভব শিক্ষিত ভদ্রলোক, খুব ভালো। তো উনি আমার সমস্ত কিছু শুনে ফেলে বলে, তাহলে আপনার তো লেখার জন্য তো আপনাকে একটু অন্যরকম ভ্রমণ আপনার করা দরকার। তাহলে আমি তো অন্যরকম ভ্রমণ করতে চাই। বলে তাহলে কালকে আপনি একটা গ্রামে যান, আমি বলে দিচ্ছি সেখানে 49 আছে। আমি 49টা কি? 49 মিনস 49। 49 হচ্ছে ওরা কেউ মারা গেলে 49 দিনে ওরা একটা কাজ করে, মানে শ্রাদ্ধের কাজ করে, 49 বলে না। তা আমাকে ওটা উনি পাঠিয়ে, হ্যাঁ, তা আমি 49 দেখার সুযোগ ঘটেছিল। প্রায় 2-2.5 ঘন্টার একটা জার্নি করেছিলাম ওইটা দেখার জন্য। অসম্ভব দুর্গম একটা পাহাড়ি গ্রামে পৌঁছেছিলাম ওই 49 দেখার জন্য, এবং সেই বিকেলটা দুপুর থেকে বিকেল অব্দি খুব কাছ থেকে ওদের যাবতীয় রিচুয়ালস গুলো দেখলাম। কিছুই নয়, একটা নতুন আনন্দ পেলাম, ওরাও খুশি হলো, একজন বাইরের লোক এসে আমাদের এটা দেখছে। হ্যাঁ, এই আর কি, এগুলো নিশ্চয়ই খুব ভালো লাগে বেড়াতে গিয়ে। আর কেউ বলবে একদম। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। এভাবে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য মাননীয় রোমান বাবুকে ধন্যবাদ জানাই এবং চৌবিজয় প্রণাম জানাই। আচ্ছা, এই সুযোগে আমি একটু স্যার যখন হিমালয়ের কথা বলছি, আমাদের শ্রোতা বন্ধুদের কাছে একটু জানিয়ে দিই, আজকে এই সময় পত্রিকায় আমাদের মাননীয় যে আলোচক সুব্রত সরকার মহাশয়ের লেখা বেরিয়েছে, গাড়োয়াল হিমালয় এক দুরন্ত ডেস্টিনেশন বোর্ডিং পাস সেখানে। তো সেটা আপনারা অবশ্যই অনেকে পড়েছেন বা দেখেছেন, যদি কেউ না দেখে দেখেন একটু দেখবেন, তাহলে স্যারের কথাগুলোর সাথে মিল পাবেন। স্যার ভ্রমণ করে এসে যে রোমন্থনটা কতটা স্যারের প্রিয়, যেটা বলছেন, ভ্রমণের আনন্দ তখনই পাওয়া যায় বাড়ি থেকে এসে, সেটা যদি আমরা চাপড় কাটার মতো রোমন্থন করি, এবং সেই স্মৃতি রোমন্থন খুব ভালো ভাষায় যদি আমরা লিখে রাখতে পারি, আমার মনে হয় স্যারও একমত হবে, যেটা আরো বেশি সহায়ক হয় আমাদের পরবর্তীকালে সেই স্মৃতিটাকে ধরে রাখতে, তার সাথে সাথে বিভিন্ন আমাদের যে পাঠক পাঠিকা আছেন তাদের কাছে পৌঁছাতে, এবং আমাদের মতো যারা এখানে আমরা আজকে অডিয়েন্স হিসেবে উপস্থিত আছি, তারা বিভিন্ন তথ্য জানতে পারি। মানে একজন অথেন্টিক ভ্রমণকারী তিনি যখন যাচ্ছেন কোথাও, তার কাছ থেকে যে তথ্যটা, তার যে অভিজ্ঞতাটা আমরা লিখিত আকারে পাচ্ছি বা ব্লগ আকারে পাচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হয়, নিজের রিসার্চে বা নিজের পরিকল্পনা করতে সুবিধা হয়। এটা মনে হয় আপনারা অবশ্যই করে দিতে পারেন। আজকের এই সময় পত্রিকায় গাড়োয়াল হিমালয় এক দুরন্ত ডেস্টিনেশন আমি পড়েছিলাম একদম। আর এই সুযোগে আমি স্যারের কাছে একটু অনুরোধ করছি, স্যারকে প্রথমেই বলে রেখেছিলাম, স্যারের লেখা অসংখ্য বই আছে, স্যার একজন প্রখ্যাত। হ্যালো হ্যালো, এখন সেই জায়গায় এটা একটুখানি আমার জিজ্ঞাসা করে দেখতে পাচ্ছি আমি দিনে ছোট্ট ভ্রমণ বা অসাধারণ পরিষদ আমার নিজের এটা 25টা ছোট্ট ভ্রমণ আছে, 25টা জায়গার কথা আছে। দারুণ দেখতে পাচ্ছেন? একদম স্যার, একদম স্যার, হ্যাঁ, ছোট্ট ভ্রমণ। এটা হচ্ছে আরেকটা আমার দ্বিতীয় বই, ভ্রমণে আমাদের আলোচক আজকে সুব্রত সরকার মহাশয় বাবুর লেখা সুন্দর, এটাও সুন্দর পরিষদ। এই আরেকটা বই আছে, চলো মন ভ্রমণে। অনেক কটা জায়গার ব্যাপার নিয়ে লেখা আছে। আপনার অভিজ্ঞতাটা কি বেড়ানো সেই জায়গাগুলোর নাকি কিছু তথ্য দিয়েছেন, যাতে করে সেটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এরকম কিছু কিছু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুবিধা হয়, ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো কোথায় পাবেন? এটা একটা ঘুরে বেড়াই সুব্রত সরকার দেশ বিদেশে ভ্রমণ কথা। আমাদের একজন জিজ্ঞাসা করছেন যে স্যার এই বইগুলো কোথা থেকে, কোন প্রকাশন থেকে পেতে পারি, কিভাবে ওনারা সংগ্রহ করতে পারেন? আমি বলে দিচ্ছি, লাস্টে বলছি। এটা একটা বই। আচ্ছা, এটা হচ্ছে আমার আমেরিকা ভ্রমণের। ওই 40 দিন ধরে আপনি আমেরিকায় ছিলেন, সেটা এটা ভ্রমণের বই। আর এবার বইমেলায় আরেকটি বইমেলায় বই বেরোবে, ভ্রমণেরই বই বেরোবে, সেটা বেরো। আর এমনি আমার একটা ছোট গল্পের বই আছে, দেখতে পাচ্ছেন, 50 নির্বাচিত গল্প। 50 নির্বাচিত। এটা আমার ছোট গল্প। আমি মূলত ছোট গল্প লিখি, কিন্তু ভ্রমণ যেহেতু বেশি ভ্রমণ করি, তাই ভ্রমণ লেখাটাও পাশাপাশি চলে। হ্যাঁ, আর বইগুলো কোথায় পাওয়া যাবে? কলেজ স্ট্রিটে এশিয়ান পাবলিকেশনের একটা স্টল আছে, সেখানে আমার বইগুলো থাকে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এশিয়ান পাবলিশিং এর যদি ফোন নাম্বারটাও নিতে চান, আমি দিতে পারি, তাহলে ফোন নাম্বারটা রেখে দিতে পারেন, আর নয় আমাকেও ফোন করতে পারেন, আমি বলে দিতে পারবো বই কোথায় কখন কিভাবে নিতে পারেন। ওকে স্যার, আপনি ফোন নাম্বারটা বলে দিতে পারেন, আমি লিখে দিতে পারি, বা এখানে আমি বলে দিতে পারি অডিয়েন্সদেরকে বইগুলি পাওয়ার জন্য, বা যদি অনলাইনে বইগুলি পেতে চান কেউ, তাহলে এরা অনলাইনে দিতে পারে। এশিয়ান পাবলিকেশন আমাকে বলে দেওয়া, আপনি এশিয়ান পাবলিকেশন 700 700 35 35 49 49 231 231। আরেকবার বলছি, 700 35 49 231। থ্যাংক ইউ স্যার। এশিয়ান পাবলিকেশন এদেরকে ফোনে যোগাযোগ করলে অনলাইনে বই পাঠিয়ে দেয়।
ওকে স্যার, ওকে স্যার। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা হ্যান্ডেজ করতে পারেন, নাহলে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন মাননীয় সন্দীপন সরকার মহাশয়, উনি হঠাৎ হঠাৎ এদিক ওদিক বেড়াতে যেতে ভালোবাসেন এবং ওনার কাছ থেকেও আমরা কিছু অভিজ্ঞতা জানতে পারি। মাননীয় সন্দীপন সরকার মহাশয় যদি উপস্থিত থাকে। আচ্ছা, না উনি কোনো টেকনিক্যাল কারণ প্রবলেম। রঘুনাথবাবুকে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমি আমি একটা দার্জিলিং একটা ছোট্ট হোটেল চালাই আর কি। তা আমার একটা কাউন্টার আছে, আমি বিভিন্ন বই রাখি বিক্রি করার জন্য। হ্যাঁ, কোনো আচ্ছা, আচ্ছা। ব্যবসায়িক হিসেবে নয়। হ্যাঁ, কোনো ব্যবসায়িক মানে নয়। উৎসব বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, যারা ওই দার্জিলিং এ যেমন ধরুন স্কেচ সুব্রত, ওই সরি ওই দেবাশিস দেব, তারপরে আমাদের এখানে যিনি কিউরেটার চন্দ্রকান্ত, ওনাদের এরকম বই আমি আমার কাউন্টারে একটা রেখেছি ছোট করে, ওই 5-7 কপি করে থাকে। যদি যারা, তা আপনার কি এরকম কোনো বই আপনি আমাকে বিক্রি করার অনুমতি দেবেন বা কিভাবে আমি পেতে পারি? তাহলে আমি রাখবো কাউন্টারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কিছু নেই, যোগাযোগ মানে এটা করাই যেতে পারে। ওই আপনাকে যে ফোন নাম্বার দিলাম না, আপনি এই যে এশিয়ান পাবলিকেশনে একটু কথা বলুন, ওরা ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে। না আর আমার নাম্বারও রাখতে পারেন। আমি তাহলে আমাকে জানাবেন, আমি ওদের বলে দেবো। আমি জানি রহমান বাবুকে আমি জানিয়ে দেবো। ওকে। বিভিন্ন ওনার যারা হোমস্টেতে যান তাদেরকে উনি সাহায্য করেন বিভিন্ন ভাবে। ভালো ভালো। না এটা একটা ভালো একটা বইয়ের নিয়ে রাখা দরকার। বই দেখুক না লোকে, বিক্রি না হলে বইটা নিয়ে রেখে তো দেখুক। না না, এখানে বই পড়ার জন্য আমার কিছু অনেক বই আছে একেবারে রেখেছি। ভালো 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 করেছেন, খুব ভালো করেছেন, এটা রাখতে। হ্যাঁ, এই ছোট্ট একটা কাউন্টার করেছি আর কি, যেটা ওই অল্প অল্প বই থাকে, অন্য কিছু নয়, শুধু বই। এবং বই বই ভ্রমণের বই। আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, আছে অজিত গঙ্গোপাধ্যায় বাবু, উনি নিজেও একজন লাইব্রেরিয়ান, রিটায়ার করেছেন, বিভিন্ন বই পড়েছেন, আশা করছি বেড়াতেও গেছেন বিভিন্ন জায়গায় এবং ভ্রমণের বই তো অবশ্যই পড়েছেন। তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ওনার কি জিজ্ঞাসা। অজিত গঙ্গোপাধ্যায় বাবু প্লিজ সংক্ষেপে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন। আমি বলছি যে হ্যাঁ, সুব্রত সরকার বাবুকে ধন্যবাদ, ওনার খুব অভিজ্ঞতা খুব কাজে লাগলো। খুব সুন্দর মানে শুনলাম, খুব সুন্দরভাবেই শুনলাম, এবং আপনার খুব মানে অভিজ্ঞতা খুব কাজে লাগলো ভীষণ রকমের। তো আমি আমাদের যে রমেন বাবু যে দার্জিলিং থেকে উনি বলছিলেন যে ওনারও ফোন নাম্বারটা যদি পাওয়া যায়, সুব্রত বাবুর ফোন নাম্বারটা তো পেয়েই গেলাম, কারণ এশিয়ান পাবলিকেশন থেকে আমার ওখানে কলকাতায় অনেক পাবলিকেশনের সাথেও আমার যোগাযোগ আছে, ওখান থেকে ওনার বই আমি পেতেই পারি। কিন্তু রমেন বাবুর ফোন নাম্বারটাও যদি আপনারা একটু দেন তো ভালো হয়, পরবর্তী ক্ষেত্রে কাজে আসতে পারে। এই আর কি, আর কিছু না। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। হ্যালো হ্যালো, ম্যাডাম বলবেন আপনার আগে? আচ্ছা বলে নিন, তারপর ঠিক আছে আমরা যাবো, আমরা অনুষ্ঠানের শেষের দিকে। হ্যাঁ বলুন। আমার ওনার কাছে জিজ্ঞেস আছে, শুনলাম অনেক কিছু শুনলাম। আমিও মোটামুটি ভারতবর্ষের সমস্ত জায়গাতে প্রায় বেশিরভাগ জায়গায় কোস্টাল মানে জল জঙ্গল পাহাড় তিনটেতেই আমি ট্রেকিং এবং ভ্রমণ ওয়াইল্ড লাইফ ভলেন্টিয়ার সবই করেছি। এবং হাজব্যান্ড আর্মিতে ছিল, সেই সূত্রে নেপাল ভুটান বার্মা এগুলো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং একটা নেপালি অনুষ্ঠান আমি হারিয়া ওনাদের সাথে আঞ্চলিক ভাবে বসে গল্পের ছলে সুন্দরভাবে ওঠো মজা নিয়েছি। এবং ওই মাঠের পাশে এনেছি সুন্দরভাবে ঘরে ছাপিয়ে রেখেছি করে। এখন ওনার কাছে আমার একটু বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আমার খুব ভালো বন্ধুত্ব আছে, বন্ধু আছে, মানে এই সুন্দরবন ভলেন্টিয়ার সোর্সে ওনার সাথে আমার আলাপ। আপনারা তো নাম শুনে থাকবেন, গণি টাইগার বলে উনি পরিচিত। উনি আমাকে বাংলাদেশের সুন্দরবন দেখানোর জন্য বারবার যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। তো এই মুহূর্তে আমি বাংলাদেশ যাওয়াটা নিরাপদ কিনা ওনার থেকে আমি একটু সাজেশন চাইছি। আমি না দিদি, মানে বাংলাদেশে আমি থাকাকালীন খুব বিপদে পড়েছিলাম এই ওদের এই গন্ডগোল, রাজনৈতিক গন্ডগোলে। আমি তখন মাঝপথে চলে এসেছিলাম। তারপরে এখনো তো পেপার টেপারে যা পড়ি, মানে কি আমিও মানে পেপার নির্ভর যদি খবর বলেন তো বলবো যে একটু মনে হয় যেন মানে যাওয়াটা রিস্ক হলেও হতে পারে আর কি। হ্যাঁ, কারণ ওদের তো নির্বাচন তো হয়নি। হ্যাঁ, ইলেকশনটা না হলে এখন নিজস্ব যে গন্ডগোলগুলো কিছু চলছে, সব খবর তো পাই না। ফলে খুব মানে খুব যে মানে যেটা বলবো এটা আমার মন থেকে বলতে পারছি না, বুঝতে পারছেন? নাহলে যেটা তো আমার ওই বান্দারবন খুব সুন্দর হতে। হ্যাঁ কোনোভাবে মাটি না হয়। রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে মানে পড়ে গেলে না খুব বিপদ হয়ে যায়, মানে পরিবেশ ভালো নাই। উনি আমাকে সুন্দরবনের সম্পর্কে মানে সচেতন, মানে উনি বাংলাদেশের সুন্দরবন খুব সুন্দর। খুলনা থেকে যেতে হয়, খুলনা থেকে আমার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু আমিও ওই বললাম রাজনৈতিক ঝামেলায় মাঝখানে পড়ে গিয়ে ফিরে এসেছি। হ্যাঁ, ফলে কবে আমারও আর হবে আমি জানি না। হ্যাঁ, ওদের ইলেকশন হয়ে নতুন সরকার হতে একটা কথা বলবো, আপনার বক্তব্যের সঙ্গে একমত। মানে সময় এবং ফিনান্সিয়াল ব্যাপারটা সম্পূর্ণ নিজেকে সমস্ত কিছু বিলাসিতা বর্জন করে এগুলো আমাদের মানে এই রাস্তায় ভালো লাগলো। অনেকেই অনেক কিছু শেয়ার করেছেন, আমার খুব ভালো লেগেছে। এবং আরেকটা কথা না বলে পারছি না, মানে আপনাদের যেমন সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনা করলে, আমাদের সাথে শেয়ার করে, আমি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে অভিজ্ঞতা নিয়ে সঞ্চয় করে ফেলেছি, যেগুলো মানে খুবই ভয়ঙ্কর। যেমন 2021 বলছি, সুন্দরবনে যখন আমাদের আপনার ভলেন্টিয়ার সার্ভিস থেকে 21 সালে 2021 আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ন্যাশনাল পার্ক আপনার ওই গরুমারা। ওখান থেকে পিএসসি সোজাফিরি হয়ে আরো গরুমারা, সরি আপনার
জায়গাটা এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলোতে যখন গেছি ওইখানে তখন ভাল্লুকগুলো মানে ওই আমফান এবং ওই এর ফলে যখন ওরা যেগুলো খায়, কচি মাছগুলো খায়, ওগুলো খাবার পাচ্ছিল না, ভাল্লুকরা নিচে নেমে এসেছিল। চা বাগানে একদিন আমাদের হঠাৎ ডাক পড়ে ভলেন্টিয়ার্সদের, তখন আমাদের বিট অফিসাররা সবাই ছিলেন। ওই মুহূর্তে আমাদের যতগুলো বিট অফিসার ওখানে ছিল সকলেই ছুটে যাওয়া হয়েছিল, কেন ভাল্লুক মানে জঙ্গলে আক্রমণ করতে মানুষদের। এই মুহূর্তে মানে চা বাগানে ভাল্লুকে পুরো একটা দুটো তিনটে মানুষকে কিভাবে ঘর থেকে আলাদা করতো, সেই মানে বিভৎস স্মৃতিগুলো আমরা ছবি তুলে নিয়ে এসেছিলাম, এবং ওগুলো আমাদের কাছে আপনার কাছে যতটা আনন্দদায়ক ভালো ভালো বাবা, আমার কাছে বলাদায়ক ছবি আমরা মনের মধ্যে এনেছিলাম। একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। না না, এটা তো ঠিক। বলুন। হ্যাঁ, সুব্রত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা শুনলাম। আমি বর্তমানে এখন রাজস্থানে, আজ জয়পুরে দুপুরবেলা এসেছি। তো বাড়ির সব আমার মেয়ে গিন্নি সব হচ্ছে রেডি হচ্ছে জয়পুরে সাইট সিন দেখার জন্য। আপনার অনুষ্ঠানটা আমি রাজস্থান থেকে শুনছি, আমার খুব ভালো লাগলো। এটাই বলার। খুব ভালো, পারিবারিক মানেই দারুণ একটা ইয়ের মধ্যে রয়েছে, খুব আনন্দ। শনিবারের চর্চার পক্ষ থেকে এই ব্যাপারে এটা শুনে আমরা খুবই আনন্দিত যে বেড়াতে গিয়েও যে প্রোগ্রাম শোনা যায়, বিশেষ করে বেড়ানোর প্রোগ্রাম, এবং আমাদের যিনি আলোচক আজকে আছেন বক্তা স্যার সুব্রত বাবু এত সুন্দর ভাবে বলছেন এবং এত সুন্দর একজন ভালো মানুষ আমরা পেয়েছি, সেজন্য তাকে রাজস্থান থেকে হাতে চাই, ওখান থেকে শুনছেন আপনি, অসংখ্য ধন্যবাদ স্যার। পারিবারিক ভ্রমণ খুব ভালো। এরপর লাস্ট প্রশ্ন চলে যাবো। ব্রহ্মকমল বাড়ুয়ান বলে একজন আপনি হ্যান্ডেস করেছেন, প্লিজ আপনার বক্তব্যটা সংক্ষেপে প্রশ্নটি করে আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে। হ্যাঁ, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। খুব সুন্দর আলোচনা শুনছিলাম, তো অতি আগ্রহ সহকারে আমি একটা প্রশ্ন করছি যে আগামী দিন 15 মধ্যে আমি সপরিবারে আর কি একটা সপরিবার ভ্রমণ হবে, কাজিরাঙা যাচ্ছি। এবার কাজিরাঙা যাচ্ছি, এটা আমাদের পক্ষে একটু নতুন জায়গা আর কি। তো কি প্রিকশন থাকবে? খুব শর্ট ট্যুরের জন্য যাচ্ছি, প্রায় 3 দিনের জন্য আর কি। ফ্লাইটে যাচ্ছি, কাজিরাঙায় কিছু প্রিকশন লাগে না। কাজিরাঙা হচ্ছে খুব সুন্দর একটা আপনার মানে সাফারি জায়গা। হ্যাঁ, আপনি কি গুয়াহাটি হয়ে যাবেন? জোরহাট ট্রেনে যাচ্ছেন ভাই? জোরহাট ফ্লাইটে যাচ্ছি। হ্যাঁ, কাজিরাঙা খুব সুন্দর জায়গা। মানে ওখানে আপনার মানে কোনো রকম প্রিকশনের দরকার নেই। আপনি সুন্দর ফ্যামিলি নিশ্চয়ই তো ফ্যামিলি নিয়ে যাবেন তো? ফ্যামিলি নিয়ে যাবেন তো? তাহলে আপনি 3 দিন মানে একদিন আপনি জিপ সাফারি করবেন, একদিন এলিফ্যান্ট রাইড করবেন, আর একদিন ওই আমার কথা হচ্ছে লোকাল ভ্রমণ করবেন। ওখানে নদীর ধার ব্রহ্মপুত্রের দুটো গ্রাম আছে, দুটো আদিবাসী গ্রাম আছে, ওই গ্রামগুলো ঘুরবেন। 3 দিন 3টে ট্যুর খুব সুন্দর। মানে কাজিরাঙার জন্য কিছু প্রিপারেশন লাগে না, একদম ওয়েদার ভালো থাকে, রাস্তাঘাট কোনো সমস্যা নেই, সুন্দর চা বাগান দেওয়া জায়গা। কাজিরাঙার জন্য কোনো আপনি একদম আনন্দ করে বেড়াতে চলে যান। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে। কাজিরাঙা আমি বছর 3 আগে গিয়েছিলাম, আমি 2 দিন ছিলাম, খুব ভালো কাটিয়েছি। ওখান থেকে আমি তারপর চলে গেছিলাম মানে অরুণাচলে ঢুকে পড়েছি, ইটানগরে চলে গেছিলাম। কাজিরাঙা থেকে ইটানগর চলে গেছিলাম তেজপুর হয়ে। আচ্ছা আচ্ছা, না আমাদের অতটা সময় থাকছে তাই পাচ্ছি না। হ্যাঁ, কাজিরাঙায় জিপ সাফারিটা করবেন, জিপে প্রচুর গন্ডার দেখা যায় ওখানে। আর ওই এলিফ্যান্ট রাইডটা খুব সুন্দর ভোরবেলায় হয়, ওটা করবেন। আর দুটো গ্রাম ঘুরে নেবেন, একটা অটো বা ভাড়া করে বলবেন ভাই আমাকে লোকাল গ্রামগুলো ঘুরিয়ে দাও। আর কিছুদিন আগে সাফারি খুলেছে, অর্থাৎ এই বর্ষার জল পেয়ে প্রকৃতি একদম সবুজ সবুজ হয়ে যায়। খুবই ভালো লাগবে আশা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা অনুষ্ঠানে একদম জায়গাটার একটাই প্রশ্ন থাকবে আমার তরফ থেকে, খুবই সাধারণ প্রশ্ন, যেটা হচ্ছে এখনো পর্যন্ত আপনি এত লেখালেখি করেছেন, এত জায়গা ভ্রমণ করেছেন, তো সবচেয়ে সেরা ভ্রমণ যদি আপনাকে বলা হয় বা সব দিক দিয়ে সেটা কোনটা এখনো পর্যন্ত, বা সেই সংখ্যা মানে সেটা ভ্রমণ কি বড় ভ্রমণ, ছোট ভ্রমণ, মানে যেটা আপনার মানে সেই একদম আইসনদার কেক হতে হয়, যেমন আইসনদার কেকের মতো ব্যাপার। মানে এখন পর্যন্ত এটা আমার কাছে এরকম, যেমন আপনার মুখে একটা শুনলাম আমি মিশর নিয়ে, আপনি বলেন আবার যেতে চান, তখনই এটা মারাত্মক ভালো লাগে। এই ধরনের কোনটা এখনো পর্যন্ত আপনার সেরা ভ্রমণ হিসাবে আপনার সেরা বেড়ানো জায়গাটা রেখেছে, যেটা আপনার মানে এটা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আপনার কোনটা? দেখুন, আমি একদম সেটা ওইভাবে বলতে গেলে ডুয়ার্সটা আমাকে কিছু নানানভাবে টানে। হ্যাঁ, ডুয়ার্স এবং আমার এই তরাইয়ের অঞ্চলগুলো মানে আমি সুযোগ পেলেই যাই, এবং আমার ওখানে একটা সেই মানে যোগাযোগের বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। ডুয়ার্স, তরাই আর ওই কালিম্পংকে বেস করে যে গোটা জায়গাটা, ওটা আমার কাছে একটা মানে এখনো মানে স্বর্ণ ভান্ডার। হ্যাঁ, হাফ ছেড়ে বাঁচা যায়, শ্বাস নেওয়া যায়, আর খুব কম খরচে যাওয়া যায়, তো এটাও একটা বড় কারণ। ওখানে যেতে এখনো অনেক অল্প পয়সা পৌঁছে যাওয়া যায়, এটা আর কি ওইভাবে বলা যায়। কিন্তু জায়গা মানে আমাদের দেশে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা মানে একটা ধনী দেশ আমাদের যে আছে, মানে ভ্রমণের জায়গায় একটা ধনী দেশ আমরা। মানে আমেরিকার যদি ধন সম্পদ থাকে, আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ। মানে আমি তো প্রচুর আমাদের দেশের জন্য গর্ববোধ করি, এত কি নেই আমাদের দেশটাতে। একদমই পর্যটন শিল্প আমরা এগিয়ে যেতে পারি, এটা ভালো হয় না কি হয় না ওগুলো অন্য প্রশ্ন। হ্যাঁ, কিন্তু জিনিস আছে আমাদের, সেগুলো যদি আপনি দেখে আমরা প্রাণ ভরে দেখা যায়। একদম, অর্থাৎ আমরা বিদেশে অবশ্যই যাবো, কিন্তু সেই ঘর হইতে একটা শিশু বিন্দু অবশ্যই আমার দেশটাকে আমি ভালো করেই দেখেছি, যথেষ্ট ভালো করে। আমারও দেখবো, আমার সুযোগ পেলেই দেখবো, কিন্তু আপাতত একটা বিদেশের ইয়ে তৈরি করেছি, 25টা বিদেশ আমি করবো। মজার আর কি ব্যাপার। আপনার কথার সাথে আপনি এই মাত্র বললেন যে ডুয়ার্স এলাকা, সেটা আমার ব্যক্তিগতভাবে আমার নিজের খুবই পছন্দের, এবং এখন পর্যন্ত আমার ওই গাজলডোবাতে ভোরের আলো রিসোর্টে ওখানে ছিলাম, গভর্নমেন্ট যেটা সরস্বতীপুর জঙ্গল, একদম একবার বৃষ্টির সময় গিয়েছিলাম, মানে তার প্রাকৃতিক এখনো মনে গেছে চোখের সামনে এখনো। সরস্বতীপুর জঙ্গলের পাশে ক্রান্তি চা বাগান আছে, গাজলডোবা দিয়ে একটু এগিয়ে এসে ক্রান্তি চা বাগান, তারপরে ওখান থেকে চলে যাওয়া যায় ওদলাবাড়ি। অসম্ভব সুন্দর জায়গা।
মানে আমার এগুলো যখনই মন চাই চলে যেতে ইচ্ছে করে, যাই হোক আমি যাই হোক। একদম। আমার নিজেরও তাই মনে হয়, বারবার গাজল ডোবাতে ছুটে যাই ওই জায়গাগুলোতে। আছে লেখা। সকলে ভালো থাকবেন। আচ্ছা, চ্যাট বক্সে দেখতে পাচ্ছি করুণা পারে ম্যাডাম লিখেছেন ওনার বই পেতে চাই। অবশ্যই আমি লেখা বই এশিয়ান পাবলিকেশনের যে নাম্বারটি দেওয়া আছে ফোন করলে পাওয়া যাবে, কোনো 9231 ওই নাম্বারে যোগাযোগ করে আপনি পেতে পারেন, অথবা আমাকে জানালে আমি আমার নাম্বারটা আরেকবার শেয়ার করে দিতে পারি, অসুবিধা কিছু নেই। স্যার সাহায্য করবেন। অনেক ধন্যবাদ সকলকে। শুভ বিজয়, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা সকলকে আবার জানাই যথাযথ স্থানে পরিবার চর্চার পক্ষ থেকে। ভালো থাকবেন সকলে। আচ্ছা, রমেন বাবু নাম্বারটা চাইছেন একজন, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনারা পাঠিয়ে দেবো। সকলে ভালো থাকুন। আর স্যারের লেখা পড়ুন। স্যার বিভিন্ন সময় পত্র পত্রিকা নিউজ পেপারে লেখালেখি করেন এবং বেরিয়ে বেড়াতে গিয়ে ফিরে লেখালেখি শুরু করে দেন। হয়তো সেখানে কেউ কিছু কিছু নোট রাখেন যাতে করে পরবর্তীকালে সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আমাদের ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে আজকে এই ছুটির সময়। আমরা আমরা আমারও খুব ভালো লাগলো যে বলতে পারলাম গল্পগুলো। এই গল্পগুলো বলতেও চাই, ইচ্ছা করে গল্পগুলো বলতে। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ সবাই। এই খেলা থেকে যেমন বিভিন্ন অজানা অচেনা মানুষের সাথে মেলামেশা হয়, তাদের কাজটা যেরকম আজকে আমাদের শনিবার চর্চা প্ল্যাটফর্মে এতজন মানুষের সাথে অনেকের সাথে স্যারের পরিচয় হলো, স্যারের সাথে গল্প করলাম আমরা, এটাও একটা অন্য ধরনের অভিজ্ঞতা হয়। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকুন। আরো অনেক অনেক জায়গা দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করুন, আমরা যাতে সেখান থেকে আমাদের রসদ সংগ্রহ করতে পারি। ভালো থাকবেন সবাইকে আবার শুভেচ্ছা।